আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড এবং হচ্ছে যে স্ক্রিন ক্লিয়ার কিনা আমাকে জানাও। তোমরা একটু অপেক্ষা করো, আমি লিঙ্কগুলো শেয়ার করে নিই আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে। আর তোমাদের পরিচিত কোনো ফ্রেন্ড থাকলে তোমরা তাদেরকে মেনশন করে দিতে পারো ক্লাসে, কমেন্ট সেকশনে, যাতে তারাও ক্লাসটা করতে পারে, যদি এটা ফ্রি কোর্স। ওকে শাহনুর, জাযাকাল্লাহু খাইরান। আমরা কয়েক মিনিট একটু অপেক্ষা করবো। এর ফাঁকে তোমরা আমাকে জানাও প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে 2023-22 এগুলা তোমরা করছো কিনা, এগুলা কোশ্চেনগুলো অ্যানালাইসিসগুলো তোমার কাছে ক্লিয়ার কিনা সেগুলো একটু জানাও। এ ফাঁকে ওনারা চলে আসুক। তো এই ক্লাসগুলোর পারপাস আমি আবার একটু ক্লিয়ার করে দিই যারা নতুন আসছো তাদের জন্য। আমরা এই ক্লাসগুলোতে কি করি, আমরা এই ক্লাসগুলোতে প্রিভিয়াস মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করি এবং সলভ না অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করি যে কোন টপিক থেকে, বইয়ের কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো আসতেছে। তাতে তোমাদের কাছে একটা ক্লিয়ার কাট সিনারিও থাকে, তোমরা ভালো করে জানো যে আসলে অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো আসলে কোথা থেকে আসে, তোমাদের কোন জিনিসগুলো ভালো করে পড়তে হবে, এই জিনিসগুলো যাতে তোমাদের কাছে ক্লিয়ার থাকে। ঠিক আছে? তো এই জন্যই আমাদের এই কোশ্চেন অ্যানালাইসিস গুলো, এবং আমি অনেকগুলো জিনিস শিখতে পারবো, প্লাস এখান থেকে কিছু টুকটাক কোশ্চেন রিপিটও হয় 2-4টা, সেগুলো যাতে তোমরা পারো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে? যারা আসে তারা অলরেডি চলে আসছে, আর বাকিরা হয়তো রেকর্ড দেখে নিবে। তো এখন আসো, নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই? চাপের প্রভাব নেই। এখন এটা হচ্ছে যে লা সাতেলিয়ের নীতি থেকে আসছে। তো চাপের প্রভাব নেই আমরা কিভাবে জানি? যখন হচ্ছে তোমার এই মৌল সংখ্যা সমান হয় ওই পাশে, বা অণুর সংখ্যা সমান হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে এই প্রথমটা, এই পাশে হচ্ছে একটা অণু 1+1 2, এই পাশে 2,
যেহেতু অনুসংখ্যা সমান তাই হচ্ছে তোমার এটার উপর চাপের কোনো প্রভাব নাই। তাহলে এটা হচ্ছে লা-শাতিলের নীতি থেকে আসছে। এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে? তাপের প্রভাব আসতে পারে, তারপরে তোমার হচ্ছে যে ঘনমাত্রার প্রভাব নিয়ে কোশ্চেন আসতে পারে, চাপের প্রভাব নিয়ে তো আসছে, বা চাপের অন্য কিছু নিয়ে আসতে পারে, বা তাপের প্রভাব নিয়ে তোমার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ, তাপহারী বিক্রিয়ার উদাহরণ, এগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তাহলে এই কোশ্চেন আমাদেরকে এই মেসেজটা দেয় যে লা-শাতিলের নীতি ভালো করে বুঝতে হবে এবং তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার উদাহরণ জানতে হবে, ঘনমাত্রার প্রভাব জানতে হবে, চাপের প্রভাব জানতে হবে। হ্যাঁ, এরপর আসো কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, এটা বইয়ের একটা লাইন থেকে আসছে, দাগানো লাইন। আর তোমরা এরকম টাইপের যত নীতি সূত্র তত্ত্ব পড়বা বইয়ের মধ্যে সবগুলাই তোমাদের ভালো করে পড়তে হবে, যত নীতি আছে যত তত্ত্ব আছে। হ্যাঁ, হাইগেন্সের নীতি, তারপর হচ্ছে তরঙ্গ তত্ত্ব বা সূত্র যতগুলো আছে সেগুলো হচ্ছে যে বাংলা ফর্মেও জানতে হবে, মানে বাক্য আকারেও জানতে হবে এবং হচ্ছে ম্যাথমেটিক্যালিও জানতে হবে। ঠিক আছে? এটা তো এখন হচ্ছে যে এটা রৈখিক ভরবেগ কিভাবে, ধরো উপর দিকে উঠে, তো হচ্ছে যে পিছন দিকে একটা বল প্রয়োগ করে, তখন হচ্ছে যে এই বেগের কারণে এবং ভরের কারণে তোমার হচ্ছে যে একটা শক্তি পায়, সেই কারণে হচ্ছে যে সামনের দিকে উপর দিকে উঠতে পারে। এটা আর কি কনসেপ্ট আমরা বইতে পড়বো ইনশাআল্লাহ। মোট কথা হচ্ছে যে ডায়াগোনাল লাইনগুলো পড়তে হবে, সূত্র তত্ত্বগুলো পড়তে হবে, সেগুলো পড়লে ফিজিক্সের কোশ্চেনগুলো আমরা কমন পাবো। এই কোশ্চেন আমাদের এই মেসেজ দিচ্ছে বা এই বার্তা দিচ্ছে। এরপরে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? এটা হচ্ছে যে জিকে থেকে আসছে, বাংলাদেশের প্রথম জিনিসগুলো গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে এগুলো হচ্ছে একদম তোমার স্বাধীনতা বা স্বাধীনতার পূর্ব বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম এই স্বীকৃত বিজ্ঞানী কে ছিলেন, বা প্রথম হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় কোনটা, এই টাইপ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, প্রথম বিশেষ, এগুলো হচ্ছে যে বিশেষ তথ্য থেকে চলে আসছে। আর আমরা এটাকে কোন সেগমেন্টে ফেলবো? আমরা এটাকে সেগমেন্টে ফেলবো হচ্ছে তোমার এই যে তোমার বিভিন্ন খাতগুলো আছে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, তারপর হচ্ছে তোমার শিল্প, এরকম বিভিন্ন খাতগুলা থেকে প্রিলিমিনারি যে ইনফরমেশন গুলো সেগুলো আমাদের জানা লাগবে। তো এই ক্লাসিফিকেশন আমরা ফেলবো যে বাংলাদেশ বিষয়ে বলি। আমি হচ্ছে যে তোমার জিকের এই প্রিভিয়াস 20 বছরের কোশ্চেন সলভ করে তোমার হচ্ছে যে একটা বা কোশ্চেন অ্যানালাইসিস করে একটা লিস্ট বানাইছি, টপিক লিস্ট, যে সেই টপিক লিস্টগুলা যেটা আছে সেই টপিক লিস্টের মধ্যে একটা টপিক হচ্ছে বাংলাদেশের বিষয় বলি, সেটার আন্ডার হচ্ছে এটা পড়ে। বাংলাদেশের বিষয় বলে যতগুলো খাত আছে, সেক্টর আছে, সেই সেক্টরগুলো পড়ে যায় আর কি। হ্যাঁ, তোমরা যারা আমাদের ওই ব্যাচে আছো দুর্বার 2.0 তে, তারা একটু কমেন্ট করো সবাই, যাতে আমি জানি যে কে কে ক্লাসে আছো। ঠিক আছে? একটু জানাও যে আমি আছি, যারা আমাদের ব্যাচে আছো। হ্যাঁ, কারণ ওদের একটু জবাব দিতে ব্যাপার আছে, ওদেরকে আমি মানে না, কেউ যদি ক্লাসে না থাকে তাহলে ওর সাথে যোগাযোগ করতে হবে, কেন ক্লাসে আসতেছে না বা কি সমস্যা। এটার জন্য তোমরা যারা ব্যাচে আছো তারা একটু কমেন্ট করে দ্রুত। আচ্ছা, এবার আসা হচ্ছে একটি সরল দোলকের দোলন সময়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য অবশ্যই। আমি তোমাদের যেটা জানাইছিলাম, তোমাদেরকে যেটা জানাইছি অলরেডি, যে আমাদের কোশ্চেন সলভের ক্লাসগুলো আমরা হচ্ছে যে পাবলিকলি নিব, যাতে সবারই উপকৃত হয়, সবাই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারে। বাকি চ্যাপ্টার ওয়াইজ দু একটা ক্লাস আমাদের ফ্রিতে থাকবে, দু একটা না কয়েকটাই ক্লাস ফ্রিতে থাকবে ভাইটাল। এরপর হচ্ছে যে বাকিগুলো তোমরা প্রাইভেট গ্রুপে পাবা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আসলে এটা একটি সরল দোলকের সময়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য অবশ্যই। এখন সরল দোলকের সূত্র হচ্ছে এটা T=2π√L/g। তাহলে এই সূত্র দিয়ে কয়েকবার কোশ্চেন আসছে জাস্ট এই সূত্রের উপর ভিত্তি করে। ঠিক আছে? এখান থেকে তোমার হচ্ছে পর্যায়কালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক জানতে চায়, এখান থেকে পর্যায়কালের সাথে তোমার অভিকর্ষ ত্বরণ সম্পর্ক জানতে চায়, এখানে বলো যে পর্যায়কাল দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত গুণ হবে, এখানে বলো যে পর্যায়কালকে দ্বিগুণ করলে যে আমাদের অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে। এরকম ঘুরে ফিরে এটা দিয়ে নানান টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে? নানান টাইপের কোশ্চেন আসে। সো হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একদম ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো এখন দেখো, এখানে আমরা যদি এগুলাকে একটু অ্যানালাইসিস, একটু দ্রুত চলে যাব, তারপরে একটু দেখাচ্ছি। এখান থেকে তুমি এই সিদ্ধান্ত নিতে পারো যে T∝2√L অথবা T∝1/√g, মানে এটা হচ্ছে যে বর্গমূলের সমানুপাতিক, এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত গুণ হইতে হবে। এখন তোমার হচ্ছে যে তাহলে দৈর্ঘ্যের সাথে এখন এটা সম্পর্কে জানতে চাচ্ছি, L∝2, তাহলে দুই পাশে তুমি স্কয়ার করলে L∝t²। এখন যদি সময়কালকে দ্বিগুণ করো তাহলে এখানে টি এর সাথে 2 বসবে, 2 এর উপরে স্কয়ার মানে 4 গুণ বাড়াতে হবে। ঠিক আছে? এখানে আছে। আচ্ছা, এবার আসা হচ্ছে যে আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম, ওই বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম প্রথম কোনটা শেষ কোনটা, এই টাইপের কোশ্চেনগুলো বারবার আসে। ঠিক আছে? তাহলে এগুলো একটা চার্ট আকারে আছে সুন্দরভাবে, আমি জিকে যখন তোমাদের ক্লাস নিব তখন পড়াই দিব এরকম করে, ক্ষুদ্রতম জেলা, বিভাগ, শহর, থানা, হ্যাঁ, প্রথম কোনটা শেষ কোনটা, পূর্বে কোনটা, পশ্চিমে কোনটা, সর্ব উত্তরে কোনটা। ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাদের ক্লাসে ক্লিয়ার করে দিব। যেমন আসে ক্ষুদ্রতম জেলা হচ্ছে রাঙামাটি, ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এটা এরপর আসো পরেরটা, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টোয়াইস। এখানে টোয়াইস কি অর্থে ব্যবহার করা হয়েছে বা এটা কোন পার্টস অফ স্পিচ। এখন দেখো,
এখানে যদি তুমি দেখো এখানে রিপিট কয়বার রিপিট করছে সেটা হচ্ছে টোয়াইস দ্বারা বোঝাচ্ছে, মানে দুইবার রিপিট করছে, মানে ভার্বকে মডিফাই করে। আমরা জানি যেগুলো ভার্বকে মডিফাই করে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, টোয়াইস হচ্ছে একটা অ্যাডভার্ব। জাস্ট এখন তুমি এটা কিভাবে পারবা, এটা অ্যানালাইসিস কি, এটা অ্যানালাইসিস হচ্ছে তোমার এটা পজ থেকে আসছে, মানে পার্টস অফ স্পিচ থেকে আসছে, আর আরেকটা কি ভার্ব থেকে, সরি অ্যাডভার্ব থেকে আসছে। এখন এটা কিভাবে তুমি পারতে পারো, অ্যাডভার্বের ডেফিনিশন তোমাকে জানতে হবে, ডেফিনিশন বুঝতে হবে, এবং হচ্ছে এক্সাম্পল জানতে হবে। এটা প্র্যাকটিস করলে তোমরা পারবা। হ্যাঁ, তো এটা আমরা আমাদের ইংলিশ ক্লাসে ক্লিয়ার করবো, তোমাদের ডিটেইলে যাব। জাস্ট তোমাদের টপিক দেখাই দিচ্ছি যে কোন টপিক থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসে। তোমরা গত কয়েক সেশনে যখন আমি তোমাদের কোশ্চেন সলভ করছি তখন তোমরা অলরেডি দেখছো যে আমাদের অ্যাডভার্ব থেকে প্রায় কোশ্চেন আসে, ঠিক আছে? অ্যাডভার্ব থেকে প্রায় কোশ্চেন আসে, মানে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা, which of the following sentence contain an incorrect appropriate preposition? ইনকারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনকারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো থেকে আসে, আমাদের ভালো করে জানতে হবে যে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের পড়তে হবে। এগুলো কিভাবে পড়তে হবে সেটার ব্যাপারে হচ্ছে যে আমাদের গাইডলাইন আছে, আমাদের ফ্রিতে ভিডিও আছে, তোমরা সেটা দেখবা। তোমরা হচ্ছে যে সার্চ দিবা বা আমাদের দুনিয়ার মেডিকেল চ্যানেলটা সার্চ করবা, সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবা ইংলিশে 15 পাওয়ার গাইডলাইন, একদম ফুল কি কি বই পড়বা থেকে শুরু করে সবকিছু আমরা এখানে ডিসকাস করছি, ওই অনুযায়ী তোমরা পড়লেই হবে। তো এখন আসি এই কোশ্চেনে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা অনেকগুলো পড়তে হবে, অনেকগুলো পড়লে তোমার হচ্ছে যে এই জিনিসগুলো জানবা, ঠিক আছে? তো এখানে যেটা ভুল সেটা আমরা আলোচনা করি। এখানে কনডিউসিভ, কনডিউসিভ টু হবে, এখানে টু হবে, কিন্তু হচ্ছে এখানে উইথ দেওয়া আছে, এই জন্য এটা হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো পড়তে হবে। আমরা কোশ্চেনের ডিটেইলে যাবো না, আমরা যাবো হচ্ছে যে অ্যানালাইসিসে, যে এই কোশ্চেন থেকে আমরা আর কি কি কোশ্চেন আসতে পারে বা কোন টপিক থেকে আসছে বা আমরা আর কি কি মেসেজ নিতে পারি এই কোশ্চেন থেকে, সেটাই আমাদের ক্লাসের পারপাস। হ্যাঁ, সলভ এখানে আছে। সিনোনিম ফর পোলাইট, সিনোনিম থেকে প্রায় কোশ্চেন আসে, মানে তোমরা ধরে নিতে পারো যে সিনোনিম থেকে একটা বা দুইটা কোশ্চেন আসবেই, একটা দুইটা মাস্ট। যেবার একদম দিবে না তাই সেবার হচ্ছে তোমার একটা দুটো কোশ্চেন আসবে, ঠিক আছে? সিনোনিম, তাহলে খুব ভালো করে সিনোনিম গুলা তোমাদের পড়তে হবে, বুঝছো? এখন দেখো পোলাইট কি, পোলাইট হচ্ছে কাশিয়াস, তারপরে হচ্ছে যে এটার তোমার অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম অনেকগুলো পড়বা। তারপরে হচ্ছে উদ্ভিদের কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। আমি তোমাদের একটা কথা গত ক্লাসে বলছিলাম যে যতগুলা কোষীয় অঙ্গাণু আছে বা কোষ অঙ্গাণু, যতগুলা কোষ অঙ্গাণু আছে প্রত্যেকের কাজ করতে হবে, কোষ অঙ্গাণুগুলো কাজ মাস্ট, প্রত্যেকের কাজ করতে হবে, কাজ হচ্ছে মাস্ট, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এখন এটার কিসের কাজ চলে আসছে, কোষ গহ্বরের কাজের মধ্যে সুন্দরভাবে লেখা আছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে, খুব সুন্দরভাবে লিখে আছে। তোমরা এখন গিয়ে বইগুলো দেখতে পারো, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে হচ্ছে যে কোষ গহ্বর, এটা সুন্দরভাবে কোষ গহ্বরের কাজের মধ্যে লিখে আছে, ঠিক আছে? পড়ছো তোমরা এটা বই থেকে? কে দেখছো এটা আমাকে জানাও তো, কে কে দেখছো কোষ গহ্বরের কাজটা, বা তোমরা কোষ অঙ্গাণুর কাজগুলো পড়ছো ভালো করে? আমরা ক্লাসে এগুলো আরো ভালো করে বুঝিয়ে দিব বা মনে রাখার কৌশল বলে দিব, তোমরা সেগুলো ক্লাস করলে পারবা। এবার আসো কোন পদ্ধতি নিষেধ ছাড়াই বন্য সৃষ্টি হয়, নিষেধ ছাড়াই বন্য সৃষ্টি হয় কোন পদ্ধতি, সেটা হচ্ছে এখানে অনেকগুলা ব্যাপার আছে। ওজেনেসিস বলতে কি বোঝায়, ডিম্বাণু তৈরি পদ্ধতিকে, সাইটোজেনেসিস হচ্ছে যে কোষের উৎপত্তিকে, স্পোরোজেনেসিস হচ্ছে যে স্পোর তৈরি প্রক্রিয়াকে। তাহলে যদি জাস্ট দেখো ইলিমিনেশন পদ্ধতি একটা বলি, আমি এটা প্রায়ই বলি, যারা বইয়ের সাথে থাকে, যারা হচ্ছে যে নিয়মিত পড়াশোনা করে, তাদের আরেকটা অস্ত্র হচ্ছে এলিমিনেশন পদ্ধতি, মানে ওরা বাদ দিয়ে বলতে পারে যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এটা হবে। যেমন ওজেনেসিস যদি কেউ জানে যে এটা ডিম্বাণু তৈরি পদ্ধতি, সাইটোজেনেসিস সেল তৈরি পদ্ধতি, স্পোরোজেনেসিস স্পোর তৈরি পদ্ধতি, তাহলে এগুলো কোনোটাই তো নিষেধ ছাড়া বন্য হবে না। তাহলে উত্তর হবে অ্যাপোগামী, মানে ও অ্যাপোগামী না যেন কিন্তু উত্তর দাগাইতে পারতেছে, ঠিক আছে? তো এটা কখন তোমরা পারবা, এলিমিনেশন মেথড। এলিমিনেশন যারা পারে, বুঝছো, এলিমিনেশন যারা পারে তারা অ্যাকচুয়ালি হচ্ছে যে মেইন গেইনার হয়ে যায়, তারা কিন্তু ভালো মেডিকেলে চান্স পায়। কারণ হচ্ছে যে ওর হয়তো সবগুলো ডিরেক্টলি কমন পড়বে ব্যাপারটা এরকম না, কিন্তু ওর একটা আইডিয়া থাকে সবকিছু সম্পর্কে, ও সবকিছু পড়ে যায়। সো এই জন্য ওকে হারানো একটু কঠিন। ওর একটা এক্সট্রা অস্ত্র যেহেতু থাকবে, ও তোমার থেকে একটু বেশি ভালো পারবে যদি তুমি তোমার অস্ত্রটা না থাকে। তো এই ব্যাপারে কনসার্ন হবা, নিয়মিত পড়াশোনা নিয়মিত থাকবা, ক্লাসে নিয়মিত থাকবে। হ্যাঁ, এবার আসো স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণে, তখন মিশ্রণে মোট চাপ হবে কি? এটা হচ্ছে কি থেকে আসছে, আংশিক চাপ থেকে আসছে। আংশিক চাপের কনসেপ্ট কি? ধরো হচ্ছে যে আমি অল্প করে বুঝে দিচ্ছি, এখানে কয়েকটা গ্যাস আছে, এখন সবগুলার মোট ধরো হচ্ছে এখানে কয়টা, 1 2 3 4 5 6, এখানে 6টা গ্যাস আছে। তাহলে হচ্ছে প্রত্যেকে কতটুকু চাপ দিবে, এই ওর কতটুকু আছে 1 মোল, আর টোটাল হচ্ছে 6, তাহলে 6/1 চাপ দিবে। এখন সবগুলো যদি আমরা 6/1 আমরা 6 বার যোগ করে ফেলি, তাহলে আবার আমরা মোট চাপ পেয়ে যাবো, এরকম আর কি। তাহলে গ্যাস দুটির আংশিক চাপের যোগফল করলে আমরা মোট চাপ পেয়ে যাবো, ঠিক আছে? তবে অবশ্যই এগুলো বিক্রিয়াবিহীন হইতে হবে, এরা একে অপরের সাথে বিক্রিয়া করে ফেললে তার লাভ হবে না, ঠিক আছে? এবার আসো নিচের কোনটি, হ্যাঁ গুড,
শাহানুর খেয়াল করছে। সংযোজিত অ্যাসিড ক্ষারের কোন বিক্রিয়া? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একদম সিম্পল বিক্রিয়া। এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এগুলা উল্টাপাল্টা রিয়েকশন, এগুলো কোনো মানে ঠিক ঠিকানা নাই। H4O পজিটিভ, এটা এরকম কোনো কিছুর অস্তিত্ব নাই। তারপরে এই জিনিসগুলোর অস্তিত্ব নাই, তো এটা উল্টাপাল্টা রিয়েকশন, শুধু এটাই হচ্ছে যে ঠিক আছে, সঠিক রিয়েকশন। এবার আসো, এটা তাহলে হচ্ছে যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া থেকে আসছে, এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন থেকে। এরকম তোমরা সিম্পল বেসিক যে বিক্রিয়াগুলো আছে সেগুলো পড়বা। আর এর আগে যে এটা আমি সলভ করছি সেটা কি? আংশিক চাপ। আংশিক চাপের কনসেপ্ট পড়তে হবে। আংশিক চাপ নিয়ে ছোটখাটো ম্যাথ আসে। এর পাশাপাশি তোমরা পড়বো হচ্ছে মৌল ভগ্নাংশ, তারপরে লুইস অ্যাসিড, লুইস ক্ষার, এটা পড়বো হচ্ছে অ্যাসিডের সাথে রিলেট করে। তারপরে হচ্ছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব আছে অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে, এগুলো পড়বা। তারপর হচ্ছে অনুবন্ধীয় অম্ল ক্ষার, এই কনসেপ্টগুলো পড়বা, এগুলো পড়লে এটার সাথে রিলেট করে। হ্যাঁ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপর সে একটি দ্রাবককে তিনটি পদার্থের দ্রাব্যতা যদি এরকম হয় 12, 25 এবং 32 হয়, তাহলে কোন পদ্ধতি পৃথক করা যায়? এখন তোমার দেখবে যে অনেক কিছু ডেফিনেশন আছে তোমার গুণগত রসায়নের শেষের দিকে। কোথায়? গুণগত রসায়নের শেষের দিকে। গুণগত রসায়ন, গুণগত রসায়নের শেষের দিকে অনেকগুলা আছে। ক্যালাসন, আংশিক ক্যালাসন, পাতন, আংশিক পাতন, এগুলো পড়ছো তোমরা? এগুলো পড়ছো? ক্যালাসন, আংশিক ক্যালাসন, পাতন, আংশিক পাতন, এগুলো পড়ছো? এগুলো পড়ার কৌশল কি আসলে? এগুলো পড়ার কৌশল হচ্ছে তুমি এগুলার হচ্ছে সংজ্ঞা পড়বা, সংজ্ঞা বুঝে পড়বা। এক হচ্ছে বুঝে পড়তে হবে, এখানে বুঝতে হবে মাস্ট, বুঝে, জাস্ট দুমাই পড়ে ফেলতে হবে না, বুঝে পড়তে হবে। প্লাস হচ্ছে এগুলার উদাহরণ পড়তে হবে, এগুলার উদাহরণ পড়তে হবে। কি পড়তে হবে? এগুলার এক্সাম্পল বা উদাহরণ পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা যদি 12, 25 এবং 32 হয়, তাহলে তিনটি পৃথক পদার্থ আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? কিভাবে পৃথক করতে পারি? আংশিক ক্যালকুলেশন। আংশিক ক্যালকুলেশনের ডেফিনেশনের মধ্যেই এটা আছে। ঠিক আছে, যে একই দ্রাবকে ভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দ্রব্য। এখানে আমরা যাচ্ছি না, ডিটেইলে যাচ্ছি না, জাস্ট হচ্ছে আমি তোমাদের কি বলতেছি। তাহলে এখানে পাতন, আংশিক পাতন, দ্রাবক নিষ্কাশন, তারপরে ক্রোমাটোগ্রাফি, সবগুলা পৃথকীকরণ যে পদ্ধতিগুলো আছে, সবগুলা পৃথকীকরণ পদ্ধতি তোমার কি কি পড়তে হবে? বা আই রিপিট, তোমাদের আমি এবার টপিক ওয়াইজে বলে দিচ্ছি, কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আবারও আসতে পারে, ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার সংজ্ঞা পড়বা, উদাহরণ পড়বা, আর একটা স্পেশাল জিনিস পড়বা। তুমি দেখবা যে ধরো আংশিক পাতনের ক্ষেত্রে তুমি দেখবে যে অংশ কলাম ব্যবহার করা, অংশ কলাম, এরকম বিভিন্ন পদ্ধতি দেখবে যে স্পেশাল কিছু কিছু জিনিস তোমার ইউজ করে, স্পেশাল বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে, সেই স্পেশাল যন্ত্রপাতিগুলোর নাম পড়বা। ঠিক আছে, এই তিনটে জিনিস যদি তোমরা এই শেষ অংশ থেকে খেয়াল করো, তোমাদের এখান থেকে কোশ্চেন করে আটকাইতে পারবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সামনে প্রসিড করি। আচ্ছা, আমি এবার হচ্ছে যে দেখো, আমরা অ্যান্টোনিম সম্পর্কে একটু খেয়াল করি। অ্যান্টোনিম অফ ডিসিভ, ডিসিভ মানে ধোঁকাবাজি, প্রতারণা করা। ঠিক আছে, তাহলে হচ্ছে এটার অ্যান্টোনিম কি হবে? অবশ্যই অ্যাডভাইস দেওয়া, ভালো উপদেশ দেওয়া। ঠিক আছে, এখন আসো, তাহলে হচ্ছে আমরা আবার সিনোনিম অ্যান্টোনিম একটা পেয়ে গেছি অলরেডি। এই সেশনের মধ্যে আমরা একটা সিনোনিম পেয়েছি, একটা অ্যান্টোনিম পেয়েছি। তো এটা তোমাদের কি মেসেজ দেয়? মেসেজ দেয় হচ্ছে তুমি ইংলিশ পড়তে গেলে, আমি এত যে জাস্ট গত 2টা ক্লাসে আমার যারা ছিরা, যারা করছো, তারা আমাকে জানা তোমার কাছে এখন ইংলিশের কি কি টপিক তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। জাস্ট এই 2টা ক্লাস থেকে একটা ওভারভিউ দাও। যখন আমি তোমাদের 10টা ক্লাস এরকম করাই ফেলবো, 10টা ক্লাস প্লেলিস্ট আকারে তোমাদের ইউটিউবে দিয়ে দিব, তখন তোমরা ওই ক্লাসগুলো করলে, দেখলে, তোমার 10টা বছর সলভ করার পরে তোমার চোখ খুলে যায়। মানে তোমার এখন পর্যন্ত চোখের উপর একটা পর্দা, যেটা আমি আস্তে আস্তে সরাচ্ছি, 10টা কাজ করার পর তোমার চোখের সামনে পর্দাটা সরে যাবে। তুমি অ্যাকচুয়ালি জানবা যে কি তোমাকে পারতে হবে, কি জানতে হবে। ঠিক আছে, অ্যাপার্ট হয়ে তোমাকে বলবে এরা এটা পড়াই ফেলবো, এটা পড়াই ফেলবো, এরকম অনেকে অনেক কথা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি নিজের ভালোটা তখন বুঝতে পারবা, বা অ্যাকচুয়ালি তোমায় কি কাজ করতে হবে সেটা বুঝতে পারবা, যে তোমাকে কোথায় ফোকাস করতে হবে, কি পারতে হবে, কোনটা বাদ দিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে হয় কি, তোমাদের মধ্যে 2 টাইপের বান্দা আছে। এক টাইপের বান্দা কিছুই পড়ে না, ওদের কোচিং থেকে কয়েকটা বইটা দিয়ে দেয়, ওইগুলো পড়ে চলে যায় পরীক্ষা দিতে, পরে পায় হচ্ছে 30, 40 বা 50। আরেক টাইপের বান্দা আছে, ওরা সব পড়ে শেষ করে ফেলে, তো এখন পরীক্ষা হলে গিয়ে হচ্ছে তোমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, একদম হচ্ছে যে উল্টাপাল্টা জায়গায়। ওরা আবার আরেকটু বেশি পায়, ওরা 55 থেকে 60 বা 65-র মধ্যে পায়, এরকম আর কি। তো এখন তোমার হচ্ছে যে কেউই কিন্তু সাকসেসফুল হয় না। সাকসেসফুল হওয়ার জন্য 2 গ্রুপের কি করতে হবে? জানতে হবে অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষা কি আসে, এবং সেই জিনিসগুলো ভালো করে আগে মেইন বইকে গুরুত্ব দিতে হবে, তারপর হচ্ছে এক্সট্রা বইগুলো আসে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। এবার আসো আমরা সিলেক্ট দ্য কারেক্ট টেন্স। এখন টেন্স আমাদের কি করতে হবে? আই হ্যাড বিন স্টাডিং। তাহলে এখানে দেখো হ্যাড বিন আছে, আর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে। হ্যাড বিন আর ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটার যেটা আছে, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার তোমাদের পড়তে হবে। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার পড়তে হবে। প্রত্যেক টেন্সে কি পড়তে হবে? স্ট্রাকচার পড়তে হবে।
তোমাদের স্ট্রাকচার পড়ে কয়েকটা এক্সাম্পল করতে হবে, এক্সাম্পল পড়লে তোমরা পারবে। তাহলে টেন্স থেকে কি কি পড়বে, এগুলো টেন্সের ক্লাসে আমরা ক্লিয়ার করব। টেন্স থেকে তোমরা পড়বে হচ্ছে কি, টেন্স থেকে পড়বে ডেফিনিশন, টেন্স থেকে পড়বে হচ্ছে যে স্ট্রাকচার, টেন্স থেকে পড়বে হচ্ছে এক্সাম্পল। শেষ এই তিনটা জিনিস। প্রথমে ডেফিনিশন পড়ে জিনিসটা বুঝবা, স্ট্রাকচার এবং এক্সাম্পল যখন পড়বা, স্ট্রাকচার এবং এক্সাম্পল পড়লে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা পরেরটাতে যে অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে যে, তাহলে আমরা এই টপিক নিয়ে কথা বললাম। অ্যামাইনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি সবচেয়ে ভালো। এটা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি। এখন এটা হচ্ছে তোমার অন্য রাইটারের হুবহু হচ্ছে যে তোমার হাজার এক্সের বইতে ছিল না। ঠিক আছে, তো আমাদের প্ল্যান হচ্ছে যেমন আমাদের প্রাইভেট ব্যাচ যেটা আছে দুর্বার 2.0 তে আমরা হচ্ছে যে তোমাদের এখানে এটাই করব। আমরা হচ্ছে হাজারিনাক স্যারের বই আছে, যেটা আছে হাজারিনাক স্যারের বই, সেই হাজারিনাক স্যারের বই হচ্ছে যে আমরা A to Z পড়বো, অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করবো, বইয়ের চ্যাপ্টারের ভিতরে সবকিছু পড়বো ইনশাআল্লাহ। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে যে আমরা অন্য যে রাইটার গুগল স্যারের রাইটার বই আছে, কবির স্যারের বই আছে, ওনাদের বই থেকে আমরা কি করব, আমাদের এক্সট্রা যে ইনফোগুলো আছে, এক্সট্রা ইনফো বলতে এক্সট্রা ইনফো না, মানে অনুশীলনী এমসিকিউ যেগুলো আছে আমরা সেগুলো সলভ করব। হ্যাঁ, অনুশীলনী এমসিকিউ গুলো আমরা সেখান থেকে সলভ করবো, তাহলে আমাদের ফুল কভার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা মানে এমনি পড়বা তারা হচ্ছে তাদের প্রতি ইনস্ট্রাকশন থাকবে এটা, আর আমাদের ব্যাচে আমরা এগুলো পড়াই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, স্টুডেন্টদেরকে। ওকে, আমাদের টাইম আছে কিন্তু কাজও আছে অনেক, বুঝছো। আমাদের ব্যাচের ওদের সাথে আমি একটা পার্সোনাল মিটিং করতে হবে, কারণ হচ্ছে যে ওরা অবশ্য সবাই বলতেছে কারো বাসা চেঞ্জ করছে, কেউ অসুস্থ ছিল, কেউ সমস্যা টুকটাক সমস্যা শেয়ার করছে। ঠিক আছে, আমি ওদেরকে বলছি যে তখন রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে। আর তোমাদের সবার প্রতি ইনস্ট্রাকশন হচ্ছে তোমরা বিপদ আপদ ছাড়া, সমস্যা ছাড়া রেকর্ড ক্লাস দেখবে না। মানে রেকর্ড ক্লাসের উপর তখন মানে যারা আমি তোমাদের এখন লাইভে করাচ্ছি, লাইভে করবো রেকর্ড, কারণ কি রেকর্ড জমা হয়ে যায়, রেকর্ড গুলো জমা হয়ে যায়। ঠিক আছে, আজকে করবো কালকে করবো এরকম করে জমা হয়ে যায়। তো এখন দেখো, তাহলে ওই যে আমি তোমাদের বললাম আগে যে আমাদের ওই নিষ্কাশনের সবগুলো পদ্ধতি পড়তে হবে, তার মধ্যে ক্রোমাটোগ্রাফিও শেষের দিকে আছে। ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশন পড়তে হবে, দশা পড়তে হবে এবং ইউজ পড়তে হবে। কি কি বলছি, ক্লাসিফিকেশন পড়তে হবে, তারপরে দশাগুলো পড়তে হবে, কোনটা কি দশা, এবং হচ্ছে এই ব্যবহার বা গুরুত্ব পড়তে হবে, ব্যবহার বা গুরুত্ব পড়তে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো ডায়োড, বিমুখী বায়ুর নিঃশেষিত স্তর, এগুলো বেসিক, একদম বেসিক কনসেপ্ট। মানে তোমার এখান থেকে কিছু কনসেপ্ট লাগবে একদম, যে আমরা ফিজিক্স ক্লাসের মধ্যে আমি তোমাদের বলছি ফিজিক্সে তোমাদের সূত্রের উপর বেশি ফোকাস করতে হবে। দ্যাট মিন এটা কখনো এটা মিন করে না, আমি বলছি 12 থেকে 15টা আসে, এখন 12 থেকে 15টা কি ফিজিক্সের কোশ্চেন তো 20টা, বাকিগুলো কোথা থেকে আসবে, এরকম কনসেপচুয়াল কোশ্চেন, মুখস্থ নির্ভর টুকটাক কিছু কোশ্চেন এক্সাম্পল আসতে পারে। তো এখন আসো, এরকম একটা কোশ্চেন হচ্ছে তোমার এই বিমুখী বায়াস। সম্মুখমুখী যখন বায়াস হয় তখন কি হয়, সম্মুখমুখী বায়াস হলে তখন কি হয়, তখন হচ্ছে নিঃসৃত কমে যায়, হ্যাঁ কমে যায়, হ্রাস পায়। আর যখন হচ্ছে বিপরীতমুখী বায়াস হয়, যখন বিপরীতমুখী বায়াস হয়, এটা এইদিকে এটা এইদিকে, যখন বিপরীতমুখী বায়াস হয় তখন এটার এই যে নিঃশেষিত অন্তর এটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে আসছে, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে ওইখানে। হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে পড়তে হবে। এবার আসলে হচ্ছে খুবই সিম্পল একটা কোশ্চেন, যে 10 কেজি বড় একটা স্থির 100 নিউটন হইলে, মানে বল দিয়ে দিয়েছে এবং ওজন দিয়ে দিয়েছে, ইকুয়ালস টু এম এ দিয়ে করে ফেলতে পারবে, এটা সবাই পারবে আই থিঙ্ক। জাস্ট হচ্ছে এমটা এই পাশে কোন অবস্থা আছে, এই পাশে লাগা হয়ে যাবে বাই এম, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 শেষ। এরপর আসো, এরকম সিম্পল কিছু ম্যাথ আসতে পারে, ওই যে আমি তোমাদের একটু আগে বললাম যে ফিজিক্সের ম্যাথ থেকে তোমার হচ্ছে থাকে কত নাম্বার, 10 থেকে 12 নাম্বার। শুধু ম্যাথ আসে ব্যাপারটা এরকম না, সূত্র থেকে তোমার সমানুপাতিক ব্যস্তানুপাতিক আসে, মাত্রা আসে, একক আসে, তারপরে তোমার দ্বিগুণ করলে কত গুণ হবে, এই টাইপের কোশ্চেন আসে। এগুলো আর কি সব মিলেই হচ্ছে তোমার বলছি 10-12টা, একলা শুধু ম্যাথ 10-12টা না, ম্যাথ আছে 3-4-5টা এরকম। সূর্যের আল্ট্রাভায়োলেট রে বিকিরণ ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় কোনটা, সুরক্ষা দেয় থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখন দেখো এখানে আয়নমণ্ডল থাকে, ওজোন স্তর, টপমণ্ডল থাকে, ওজোন স্তর, ওজোন স্তর কথা সব জায়গায় আছে। এখন তোমাকে এখানে অ্যাকচুয়ালি তোমার কাছে কি জানতে চাইছে, সেটা হচ্ছে ওজোন স্তর কোন স্পিয়ারে থাকে আর কি, কোন স্তরে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এখানে তোমার যে স্তরগুলো আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই সবগুলো স্পিয়ারের বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে। এটা পরিবেশন খুব সুন্দরভাবে আছে, একটা চার্টও আছে, তো তোমরা সেটা ভালো করে পড়বা। ঠিক আছে, চার্টটা ভালো করে পড়বা, কোন জায়গায় কত তাপমাত্রা থাকে, কোন জায়গায় আয়ন থাকে, কোন জায়গায় জেট বিমান চলাচল করে, কোন জায়গায় সাধারণ বিমান চলাচল করে, কোন জায়গায় ঝড় বৃষ্টি হয়, ঝড় সৃষ্টি হয়, সবকিছু জানবা। ঠিক আছে, মানে এই স্তরগুলো মাস্ট মাস্ট পড়তে হবে ভালো করে। হ্যাঁ, তোমরা কি টুকটাক নোট লিখছো নাকি আমরা শুনতেছো, খাতা নিয়ে বসছো ক্লাসে যারা আছো?
ওকে, আবার তোমাদের উপরে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তোমাদের বেসমেন্টে। অত খাতা নিয়ে গিয়ে বসছো? হ্যাঁ লিখতেছো, নোট নিচ্ছ ফারহানা শাহানু? এখন র্যাপিডলি নোট দিতে সমস্যা হলে আবার রেকর্ড দেখে নিবে। এগুলা রেকর্ডের গুলো আপলোড করবো আমরা, আপলোড অনলি করতেছি, একসাথে তোমাদের দিয়ে দিব, প্লেলিস্ট আকারে থাকবে। 2024 থেকে মানে রিসেন্ট ইয়ার থেকে একদম 10 থেকে 10 বছরের গুলো প্লেলিস্ট আকারে থাকবে মিনিমাম। প্রথমে কিনা আব্দুল সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটোকে একীভূত করেন? ওই আবার কোন জায়গা থেকে আসছে, বারবার তোমাদের বলতেছি। আচ্ছা তোমরা যারা আমার গত ক্লাসগুলো করছো, তোমাদের কয়েকবার বলছি না যে মৌলিক বল এই যে তার দুই পৃষ্ঠা আছে এটা ইম্পর্টেন্ট বলছি? তোমরা আমাকে যারা ক্লাসে ছিল তারা বলো বলছি কিনা, তোমার মনে আছে কিনা? তোমার মৌলিক বল, মৌলিক বল যে 4টা আছে, হ্যাঁ, মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? ওইখান থেকে দেখা আবার কোশ্চেন আসছে, আবার আসছে যে ওই কোন দুইটা বলকে এরা একীভূত করছে। এটা কিন্তু ওই দেড় পেজের মধ্যেই আছে, এটা কিন্তু ওই দেড় পেজের মধ্যেই আছে। তোমরা যারা ক্লাস করছো তারা জানো যে তড়িৎচুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে তারা একীভূত করছে, ঠিক আছে? তাহলে ওই জাস্ট ওই মৌলিক বল কয়টা আছে, মৌলিক বলে বাহক কণা কি, কোনটার পাল্লা কিরকম, হ্যাঁ, কোনটার আপেক্ষিক সবলতা কিরকম, কোনটার কাজ কি, সবকিছু তোমাদের পড়তে হবে। চার্ট আকারে সুন্দর করে আছে, আর ক্লাস করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্লাসে তোমাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখো, স্পেসিফিক প্রিপারেশন না ভাইয়া, এটা বলতেছি না, দেখো আমি এটা বলতেছি না, আমি হচ্ছে যে তোমাকে একদম মানে বাস্তবতা বলবো, এটা তুমি নিজে ফিল করবা, ঠিক আছে? তোমরা বাচ্চা না যে তোমাদেরকে যে কোনো কিছু বলা যে বললেই হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এখন একটা জিনিস ভুলভাল বুঝাইলেও তোমরা কিন্তু 2 দিন পরে সেটা বুঝে যাবে, ঠিক আছে? তো ভালো কিছু যদি বুঝাই, তোমরা যখন মনে পড়বে তখন তো আসবে মন থেকে, উল্টাপাল্টা বুঝাইলে দো আসবে না, বদ্ধ আসবে তোমাকে মিসগাইড করলে, আর হচ্ছে যে আল্লাহর কাছে ধরা খাবো। এখন আমি তোমাকে কি বলতেছি, আমি বলতেছি যে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে টাইপ ওয়াইজ প্রিপারেশন নিলে তোমার 60 to 70% কোশ্চেন কমন পড়বে টাইপ ওয়াইজ প্রিপারেশন নিলে। তুমি জাস্ট এই কোশ্চেনটা পড়লে হবে না, এর সাথে আমি রিলেট করা যে টপিকগুলো বলতেছি সেগুলো যদি পড়ো, মিনিমাম আমি মোটামুটি কনফার্ম, তাও আমি একটা রেঞ্জ রাখছি, 70% কোশ্চেন তোমার কমন পড়ে যাবে, মানে 100টার মধ্যে 70টা কোশ্চেন তোমার কমন পড়ে যাবে, ওই টপিক ওই টাইপ থেকে কোশ্চেন চলে আসবে। এখন তুমি 70টা কোশ্চেন কমন ফেললে তোমার তো মোটামুটি চান্স তো নিশ্চিত। এবার তুমি যত ভালো প্রিপারেশন নিবা, যত বেশি পরিশ্রম করবা, যত হার্ড ওয়ার্ক করবা, আস্তে আস্তে তোমার নাম্বার বাড়বে, বুঝছো? এই জিনিসটা জাস্ট আমি তোমাকে হাতে কলমে দেখাই দাও, এই 10 দিনের পারপাস, এই 10টা ক্লাসের পারপাস আমি একদম তোমাদেরকে দেখাই দিব যে অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে কোশ্চেন আসে, এটা একদম ব্রেকডাউন করে দেখাই দিচ্ছি। এবার আসো আমরা এই কোশ্চেনটা সলভ করি। সালোক শোষণ প্রক্রিয়া এক অণু গ্লুকোজ কত অণু অক্সিজেন তৈরি করে? এটা হচ্ছে বিক্রিয়া থেকে 6 অণু অক্সিজেন তৈরি করে। এই বিক্রিয়াটা তোমরা একদম ছোটবেলায় শিখে আসছো। 6 মোল কার্বন ডাই অক্সাইড 12 মোল পানির সাথে বিক্রিয়া করে আলোক রফিল উপস্থিতিতে 1 মোল গ্লুকোজ 6 মোল অক্সিজেন 6 মোল পানি তৈরি করে, হ্যাঁ এটা তো এখানে 6। এই বিক্রিয়া থেকে তোমার হচ্ছে যে এই কার্বন ডাই অক্সাইড কয় মোল, বাকিগুলোর মোল সংখ্যা আসতে পারে, তারপরে কোথায় হয় বিক্রিয়াটা, তোমার হচ্ছে যে এখানে আলোক তীব্র পর্যায়ে কোথায় হয়, অন্ধকার পর্যায়ে কোথায় হয়, মানে সালোক সংশ্লেষণের বেসিক ইনফোগুলো জানা লাগবে, সালোক সংশ্লেষণের গুরুত্ব জানা লাগবে, সালোক সংশ্লেষণের প্রভাবগুলো জানা লাগবে, অভ্যন্তরীণ প্রভাব কোনগুলো, বাহ্যিক প্রভাব কোনগুলো, ঠিক আছে? চক্রীয় ফসফোরিলেশন বৈশিষ্ট্য, অচক্রীয় ফসফোরিলেশন বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাসোস্লাইস চক্র, সি4 উদ্ভিদের বৈশিষ্ট্য, সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলোর তুলনা, হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে জানা লাগবে তোমাদের। এগুলো কোনোটা স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? একদম সিম্পল, বে নিয়ে আসো, কালার সবচেয়ে কম বে দিকে শুরু, তাহলে বেগুনি আছে। এরপর হচ্ছে এখন যদি আমি তোমাদের বলি যে শক্তির সূত্র কি? শক্তির সূত্র হচ্ছে Hc ডিভাইড বাই ল্যামডা, তাহলে শক্তির সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা যার কম শক্তি তার বেশি, তাহলে এখানে যদি বলতো কোনটি শক্তি সবচেয়ে বেশি, তাও উত্তর হইতে বেগুনি, ঠিক আছে? তাহলে এটা দিয়ে এই দুইভাবে কোশ্চেন আসতে পারে, এক আসতে পারে তরঙ্গদৈর্ঘ্য সব কম কম বেশি, আর আসতে পারে হচ্ছে তোমার শক্তি কম বেশি। শক্তি হলে তরঙ্গদৈর্ঘ্যের সাথে শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা গুণগত রসায়ন থেকে আসছে। এবার আসা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার কোন সূত্র ভিত্তি করে থার্মিটার, এটা একদম মুখস্থ বেসিক ইনফো। আমি তোমাদের অলরেডি গত ক্লাসেও বলছিলাম যে তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্রের ব্যবহার, প্রথম সূত্রের ব্যবহার, দ্বিতীয় সূত্রের ব্যবহার, কোন সূত্র কার সাথে কি সম্পর্ক স্থাপন করছে, এই জিনিসগুলো তোমাদের জানা লাগবে। তো আর শূন্যতম সূত্র থেকে চলে আসছে
যে এটা থার্মোমিটার তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন তোমরা ক্লিনিক্যাল থার্মোমিটার কি, থার্মোমিটারের হচ্ছে তোমার এই যে ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, এগুলোর মধ্যে সম্পর্ক কি, এই রিলেটেড ম্যাথ, এই জিনিসগুলো তোমাদের জানা লাগবে। এই কোশ্চেন থেকে তোমরা এই আইডিয়াটা পাবা। এরপর হচ্ছে কোনটি বংশগতির বাহক, বংশগতির বাহক অবশ্যই হচ্ছে ক্রোমোজোম, বাকিগুলা কি সেগুলো জানবা। এরপর হচ্ছে এটাও তোমার হচ্ছে যে কাজ রিলেটেড, হ্যাঁ, লাইসোজোমের কাজ জানলে, রাইবোজোমের কাজ জানলে, অ্যাক্রোজোমের কাজ জানলে এগুলো হচ্ছে ইজি, হ্যাঁ। তাহলে হচ্ছে প্রত্যেকটা কোষীয় অঙ্গনের কাজ তোমাকে জানতে হবে, তোমার জানতে হবে। এরপরে আমি তোমাদের জৈব রসায়ন পড়াইতে গিয়ে পড়াইছি বা বলছিলাম যে খুব বেশি ইম্পর্টেন্ট অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, বা এটা আরেকটা ভাষায় আসতে পারে, সেটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, সক্রিয়কারী এবার আসতে পারে, বা বেনজিন বলয়, এটা হচ্ছে যে বেনজিন বলয় সক্রিয়কারী কারা, অর্থ প্যারা সমাণু, অথবা আসতে পারে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, সেগুলো হচ্ছে মেটা সমাণু, ঠিক আছে। তাহলে অর্থ প্যারা সমাণু কোনগুলো আমরা চেনার জন্য সবচেয়ে সহজ উপায় বলছি, যেগুলোতে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকে না, এরকম গুলো, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এখানে আরো কিছু উপায় আছে, যেমন এটা তো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, কিন্তু এটা তো হবে না, এটা CH3 যদি হইতো তাহলে হইতো, শুধু CH কিছু নাই, তাহলে এটা হবে ব্রোমিন, ঠিক আছে। এগুলো বইতে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমরা বুঝে পড়লে এবং হচ্ছে একটু মুখস্থ করলে, বুঝার পরে একটু মুখস্থ করলে ইজি। তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দি সেন্টেন্স, দেখো এখানে টেন্স একটা চলে আসছে, টেন্স থেকে একটা আসছে। এখন টেন্স তোমরা কিভাবে পারবো, যে আগে বলে ফেললাম, ডেফিনেশন করতে হবে, টেন্সের স্ট্রাকচার করতে হবে এবং এক্সাম্পল করতে হবে, ঠিক আছে। এই কথাগুলো, আমার এই কথাগুলো তোমরা একটু নোট করিও, যদি এখানে নোট করতে না পারো তা দ্রুত বলার কারণে তোমরা রেকর্ড দেখে হলে নোট করিও। এই 10টা বছরের কোশ্চেন সলভকে খুব বেশি গুরুত্ব দিয়ে নাও। আমি বলতেছি ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশনের মোড় ঘুরে যাবে, তোমার প্রিপারেশনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যেটা যেটা বলতেছি সেগুলো একটু নোট ডাউন করিও, এখন পারলে এখন, পরবর্তীতে পারলে পরবর্তীতে, মানে রেকর্ড দেখে করে ফেলবো, ঠিক আছে। আমি সবগুলো রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবা, বা হচ্ছে যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে দুর্নিবার মেডিকেল, সেখানে পেয়ে যাবে। আমাদের গতকালকে যারা ক্লাস করছিল তারা ক্লাস নোট সাবমিট করবে আমাদের গ্রুপে, ক্লাস নোটের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে যে পুরস্কৃত করা হবে, প্লাস হচ্ছে যে আমাদের যে কোর্সগুলো আছে সেগুলোতে ডিসকাউন্ট দেওয়া হবে, স্পেশাল ডিসকাউন্ট, ঠিক আছে। তো তোমরা হচ্ছে যে ক্লাস নোটের ব্যাপারে, ক্লাস নোট করে ফেললে এখানে তুমি এভাবেও দেখবা, ভাই আমার হচ্ছে যে আমার দিক থেকে আমার বেনিফিট কি, আমার বেনিফিট হচ্ছে গ্রুপে গ্রো করবে, এটা একদম ফ্র্যাঙ্কলি, এখানে তোমার লুকোচুরি কিছু নেই, এটা তোমরাও বুঝো। আর হচ্ছে তোমার দিক থেকে লাভ হচ্ছে নোট করলে তোমার পড়া হবে, প্লাস এই নিয়ত শেয়ার করবা যে এখানে পুরস্কার জিতি আর না জিতি সব তো পাবো, ঠিক আছে, এরকম করে চিন্তা করবে আর, ঠিক আছে। আর আমার দিক থেকেও বেনিফিট, তোমার দিক থেকেও বেনিফিট, প্লাস আমি তো হেল্প করবো ইনশাআল্লাহ। যারা অ্যাক্টিভলি সব ভিডিওতে পার্টিসিপেট করবে তাদের সাথে আমার আলাদা একটা বন্ডিং অবশ্যই হবে, এটাই নর্মাল। তো এখন এটা সেন্টেন্সটা আমরা দেখি, সেটা হচ্ছে উইল বি স্টার্টিং, উইল বি আছে আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। ভার্বের সাথে আইএনজি এবং উইল বি আছে, এটা দেখে আমরা ফিউচার কন্টিনিউয়াস বুঝতেছি। তাহলে আগের কথাগুলো বলে ফেলছি, এখানেও এগুলো আছে। আর অপবর্তন ঘটে কোন কারণে, ঠিক আছে, এটাও বেসিক ইনফো। অবর্তনের ডেফিনিশনে যে পড়াবেন বা আমি পড়াইলে, আমি যখন আমি পড়াবো তখন তোমাদের বলে দিব যে অবর্তন কখন হয়, সম্বর্তন কখন হয়, কাকে বলে, এই জিনিসগুলো তুমি বুঝতে হবে। অবর্তন যদি তুমি বুঝো না তাহলে আর কি বুঝবে, ঠিক আছে। তাহলে অবর্তন কিসে জানতে হবে, অবর্তন হচ্ছে যে তীর ঘেঁষে যাওয়ার সময় একটু যে বেঁকে যায়, সেটাকে অবর্তন বলে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কেন হয়, এটা হচ্ছে আলোর ব্যতিচারের কারণে হয়। এগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো যখন তোমাদের ভৌত আলোক বিজ্ঞান পড়াবো। এখন হচ্ছে যে তোমার এটা বলতেছি যে এই ডেফিনেশন গুলো তোমার করতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডেফিনেশন গুলো তোমার করতে হবে। শব্দের তীব্রতা বলতে কি বোঝায়, ঠিক আছে, তোমার হচ্ছে যে স্থির তরঙ্গ বলতে কি বোঝায়, অগ্রগামী তরঙ্গ বলতে কি বোঝায়, বা এরকম অপবর্তন, সম্বর্তন, বিচ্ছুরণ, এগুলো দ্বারা কি বোঝায়, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ তো তোমরা পারবা না। এরপর হচ্ছে কিলোওয়াট ঘন্টা, সবাই পারো আই থিঙ্ক। কিলোওয়াট মানে কি, 1 কিলো মানে 1000, কিলো মানে 1000, তো এখানে 10 কিউব, আর ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড, আওয়ার মানে হচ্ছে কত, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তো 3600 মানে 3.6 ইনটু 10^3, তাহলে এখানে 10^3 আর 10^3 মিনিট 10^6 আর 3.6 10^6 শেষ। এটা থেকে আমরা কি মেসেজ নিতে পারি, এরকম তোমার হচ্ছে যে বিভিন্ন একক গুলার মান আসতে পারে, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, 1 ওয়াট ঘন্টা সমান সমান কত জুল, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত জুল, এরকম করে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এবং বিভিন্ন ধ্রুবকগুলোর মান আসতে পারে। এবার আসা হচ্ছে যে এখানে একটা বিক্রিয়া আছে, অ্যালকাইল ব্রোমাইড এবং হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়া। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকুয়া থাকে, আমরা কি বলছিলাম, এগুলো যদি অ্যাকুয়া থাকে, জলীয় থাকে, তখন সেটা হবে কি প্রতিস্থাপন, এটা সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি এটা অ্যালকোহলিক হইতো তখন হচ্ছে কি অপসারণ বিক্রিয়া হইতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এখন কি কেন্দ্রাকর্ষী হবে নাকি হচ্ছে যে তোমার ইয়া হবে, এখন এখানে কে আছে সেটার উপর আমরা বুঝবো। দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে ব্রোমিন যেটা আছে, ব্রোমিন থেকে কার্বন ডাইঅক্সাইডের, সরি, কার্বনের অবশ্যই হচ্ছে তোমার কি বেশি, তরিত বেশি, তাহলে এখানে তোমার আংশিক ধনাত্মক আয়ন। এখন ধনাত্মকের প্রতি কার আকর্ষণ থাকে, নিউক্লিওফাইলের, তো এই জন্য হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন হবে। আমি কনসেপ্ট এখানে তেমন যাচ্ছি না, এগুলা তোমরা যখন আমার ক্লাস করবে জৈব রসায়নে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে।
আমি তোমাদের জাস্ট বলতেছি যে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের বেসিক তোমাকে জানতে হবে, অপসারণ বিক্রিয়ার বেসিক জানতে হবে, সংযোজন বিক্রিয়ার বেসিক জানতে হবে। জৈব রসায়নের ক্লাসগুলো আমি ফ্রিতে নিব, তোমাদের অলরেডি 4টা ক্লাস নিছিও। তো যারা ক্লাস দেখো নাই তারা ইউটিউবে সার্চ করে দেখে নিবা, দুর্নিবার মেডিকেল সার্চ করলে পেয়ে যাবা। আর বাকি যারা আছো বাকি ক্লাসগুলো হচ্ছে যে লাইভে নিব, আমি শিডিউল দিয়ে দিব। আপাতত তোমাদের সমন্বয় নিয়ে পড়াচ্ছি আমি, একটা ক্লাস হয়েছে, বাকি আরো 2টা ক্লাস আছে, ওইগুলা করে এরপর হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ শুরু করবো আবার জৈব রসায়ন। ঠিক আছে, জৈব রসায়ন হয়তো আবার শুরু থেকে শুরু করতে পারি, একটা শিডিউল করে 7 দিন বা হচ্ছে 10 দিন একটা শিডিউল করে সুন্দরভাবে A to Z তোমাদের জৈব রসায়ন শেষ করে দিব। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে যে লেগে থাকা, আমাদের সাথে থাকা, থাকলে ইনশাআল্লাহ অনেক কিছু হবে। আর পুরো জার্নিতে যদি আমাদের সাথে থাকতে চাও, আমাদের পেড ব্যাচে এখনো তোমার হচ্ছে যে 4টা সিট খালি আছে, আমাদের 6 জন অ্যাডমিট হয়েছে, আরো 4টা সিট খালি আছে, অনেকে গুচ্ছের পরে অ্যাডমিট হবে বলছে। এখন যারা পেমেন্ট করছে তাদেরকে আমি কনফার্ম ধরে নিচ্ছি আর কি, যারা এখনো পেমেন্ট করে নাই তাদেরকে তো আমি কনফার্ম ধরবো না, তাই না? কারণ হচ্ছে অনেকে ভর্তি হবে বলে পরবর্তীতে আর ওদেরকে খুঁজে পাওয়া যায়নি, সো হচ্ছে যে এটার কোনো ভ্যালুয়েশন নাই। অনেক রিকোয়েস্ট করছে যে একটা সিট রেখে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা 29 নম্বর আবার বুঝাচ্ছি। তো হচ্ছে যে এই আর কি কথা। 29 নম্বরে আমি আসলে জিদান আমি আসলে কনসেপ্টে যাচ্ছি না আর কি, তাও তুমি যেহেতু বলছো আমি বুঝাচ্ছি। আমরা হচ্ছে যে কনসেপ্টে গেলে 100টা কোশ্চেন আসলে একটা ক্লাসে শেষ করা যাবে না। আমাদের ক্লাসের পারপাস হচ্ছে তোমার কোশ্চেন টাইপ বুঝো আর কি। হ্যাঁ, কি কি পড়তে হবে সেই মাসে যাও। তারপর আমি এটা বলতেছি, দেখো এখানে তুমি খেয়াল করবা যে এ কিউ লেখা আছে কিনা, বা জলীয়, জলীয় লিখবে না এ কিউ লেখা থাকবে। এখন যদি এ কিউ লেখা থাকে তুমি বুঝবে যে জলীয় দ্রবণ। এখন জলীয় দ্রবণ যদি হয় তখন করবে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। আর যদি তোমার হচ্ছে অ্যালকোহলিক হয়, অ্যালকোহলিক হলে তোমার করবে হচ্ছে অপসারণ বিক্রিয়া। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এটা দ্বারা বুঝছি প্রতিস্থাপন। এখন প্রতিস্থাপন কি হতে পারে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিক প্রতিস্থাপন। তুমি আবার এদিকে তাকাতে হবে, এদিকে এখানে যদি ব্রোমিন আছে, ব্রোমিন হচ্ছে তোমার হচ্ছে কার্বন থেকে ওর তড়িৎক্রিয়াত্মকতা বেশি, কার্বন থেকে তড়িৎক্রিয়াত্মকতা বেশি হওয়ার কারণে কি করবে? ইলেকট্রন মেকানিজের দিকে টানবে। ইলেকট্রন মেকানিজের দিকে টানলে ও হয়ে যাবে আংশিক ধনাত্মক আর এ হয়ে যাবে আংশিক ঋণাত্মক। এখন আমাদের বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্বনের সাথে, যেহেতু জৈব রাসায়নিক বিক্রিয়া কার্বনের সাথে, তাহলে নিউক্লিওফাইল এখানে আসবে কেন? কারণ নিউক্লিওফাইলের হচ্ছে যে ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ থাকে, ঠিক আছে, এজন্য। তাহলে এখানে কার্বন যেহেতু 80 ধনাত্মক হয়ে গেছে, তাহলে এখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, মানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা হবে নিউক্লিওফিলিক। বুঝছো কিনা আমাকে জানাও, নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে বাংলা হচ্ছে কেন আকর্ষণ বিক্রিয়া, জিতান আমাকে জানাইও তুমি বুঝছো কিনা। এবার হচ্ছে মুজিববার্ষিক ক্ষণগণনা ক্রমশুরু, এটা তোমাদের জন্য এখন সিগনিফিকেন্ট না, এটা ওই বছর ছিল। তো এটা হচ্ছে যে তারপরে যে নিতে পারে 10 জানুয়ারি 2020, আর এখন তো আসবেও না, ভুলো এগুলা। এরপরে আসো যে কোন বিক্রিয়াটি ইথানল এবং ইথানোইক অ্যাসিডের উভয়ের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, এটাও তোমার হচ্ছে ওইখানে আছে, ইথানল এবং ইথানোইক অ্যাসিড। এখন তুমি যদি সবগুলোকে অ্যাসেস করো তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবে। হ্যাঁ, তাও হচ্ছে তোমার এগুলো ইজি, যে সোডিয়াম হচ্ছে যে তোমার ইয়াকে হাইড্রোজেনকে রিপ্লেস করবে। হ্যাঁ, হাইড্রোজেনকে রিপ্লেস করে বসে যাবে, এটা জৈব রসায়নের মধ্যে আছে বিক্রিয়াগুলো। তো এখন এই বিক্রিয়াগুলো দিয়ে তোমরা আসলে কি মেসেজ নিবে? মেসেজ নিবে হচ্ছে তোমার ছোট খাটো যে রিঅ্যাকশনগুলো আছে, সেই রিঅ্যাকশনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের হচ্ছে পড়তে হবে বেসিক সহ। বিশেষভাবে আমি তোমাদের 2 টাইপের বিক্রিয়ার কথা বলবো। এক হচ্ছে শনাক্তকরণের বিক্রিয়া যেগুলো আছে সেগুলা শনাক্তকরণ, আর একটা হচ্ছে প্রস্তুতির বিক্রিয়া। দেখবে যে অ্যালকোহল প্রস্তুতির কতগুলো বিক্রিয়া, অ্যালডিহাইড প্রস্তুতির কতগুলো বিক্রিয়া, তারপরে অ্যালকোহল প্রস্তুতির কতগুলো বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া। প্রস্তুতির বিক্রিয়াগুলো পড়তে হবে তোমাকে, এবং হচ্ছে শনাক্তকরণের বিক্রিয়াগুলো পড়তে হবে, তাহলে দেখবে যে তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেওয়া হচ্ছে কোয়ান্টাম। কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেওয়া হচ্ছে কোয়ান্টাম। তাহলে কোয়ান্টাম ম্যাক্স প্লাঙ্ক, এটা হচ্ছে যে উনি বলছে শক্তির ক্ষুদ্রতম প্যাকেট আকারে যায়, এই প্যাকেটগুলোকে উনি দিচ্ছে নাম এটা। তো এখন হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, উনি কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছে। তারপরে তোমার হচ্ছে এখন বিভিন্ন তত্ত্বকে দিচ্ছে, এগুলো আসতে পারে, এগুলো তো নর্মাল প্রত্যেক বিজ্ঞানীগুলোর অবদানের মধ্যে তোমরা পেয়ে যাবা। ফিজিক্সের প্রথম যে ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে এই জিনিসগুলো, প্লাস অন্যান্য চ্যাপ্টারের শুরুতে আমরা এই জিনিসগুলো বলি। হ্যাঁ, কিছু একদম ভাইটাল জিনিস আছে যেগুলো বিজ্ঞানীর নাম পড়তে হয়, মাঝে মাঝে সেগুলো চলে আসে। কোন রক্তকণিকা সেল মেডিটেড ইমিউনিটির সাথে জড়িত? একদম বেসিক কোশ্চেন, যারা একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে তাদের জন্য ইজি। সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে সেল মেডিটেড মানে এটা কোষের মাধ্যমে করে, আর হিউমোরাল ইমিউনিটি হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে করে। বি লিম্ফোসাইট প্রথমে প্লাজমা সেল তৈরি করে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি। হ্যাঁ, কনসেপ্টে যাচ্ছি না, জাস্ট হচ্ছে তোমাদের বলতেছি। এটা হচ্ছে তোমার কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা হচ্ছে তোমার এই প্রতিরক্ষা থেকে আসছে, মানবদের প্রতিরক্ষা, 10ম চ্যাপ্টার জুলজি। ওই চ্যাপ্টারে তোমরা হচ্ছে যে প্রত্যেকটা কাজ ভালো করে পড়লে কিন্তু তোমরা পেরে যাইতে বা পেরে যাবা। সেটা হচ্ছে নিউট্রোফিলের কাজগুলা, ইনসিনোফিলের কাজগুলা, বেসোফিলের কাজ, টি লিম্ফোসাইটের কাজ, বি লিম্ফোসাইটের কাজ। হ্যাঁ, সবগুলো তোমরা আলাদা আলাদা ভাবে যখন পড়বা, বুঝে পড়বা, তখন এই টাইপের কোশ্চেনগুলো কখনোই ভুল হবে না।
এবার আসো কোনটি যান্ত্রিক ত্রুটি না, ত্রুটি থেকে প্রায় কোশ্চেন আসে। এটা হচ্ছে যে তোমার ওই যে ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে ত্রুটির কোশ্চেন, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, এগুলো প্রায়ই আসে, এগুলো পারতে হবে তোমাদের। তো এটা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি না, যান্ত্রিক ত্রুটি হচ্ছে লেভেল ত্রুটি। ওই তোমার হচ্ছে যে বিভিন্ন যন্ত্রের মধ্যে যে লেভেলিং থাকে সেই লেভেলগুলো মুছে টুছে যেতে পারে বা স্থাপনের সমস্যা হতে পারে। শূন্য ত্রুটি থাকে স্ট্রোক গজের মধ্যে, স্পেরোমিটারের মধ্যে। পিছুর ত্রুটি হতে পারে যেগুলো হচ্ছে তোমার ওই ইয়ার মধ্যে আছে, পিছুর ব্যাকলেস ত্রুটি, নাটের স্টোনের উপর যেগুলো আছে সেগুলো। আর সুযোগ ত্রুটি যান্ত্রিক ত্রুটি না, ঠিক আছে? সুযোগ ত্রুটি যান্ত্রিক ত্রুটি। এখানে হচ্ছে একটা ন্যামোনিক শাপলা, শূন্য ত্রুটি, পিছুর ত্রুটি, লেভেল ত্রুটি তোমরা পড়তে পারো এটা। বা আছে মোট কথা হচ্ছে যে তোমাদের ত্রুটির পোর্শনটা ভালো করে পড়তে হবে। ত্রুটি থেকে কিছু ম্যাথও আছে, সেগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করবো। সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ ফ্রম বিলো। হ্যাঁ, তো এখানে একটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স খুঁজে বের করতে হবে এবং যেখানে একটা অ্যাডভার্ব ক্লজ আছে, ঠিক আছে? এখন দেখো অ্যাডভার্ব ক্লজ কেন বলতেছে, এখানে একটা বুঝতে হবে কার্য কারণ এখানে ব্যাপার আছে আর কি। মানে উইক হওয়ার কারণে উনি হচ্ছে যে কি করতে পারে না, হাঁটতে পারে না। তাহলে এখানে কার্য কারণ সম্পর্কিত, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কেন, এখানে সো ডট দ্যাট আছে, এটা যদি অন্যগুলা তো কম দ্যাট আছে কিন্তু সেগুলোর সাথে কার্য কারণে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কারণ নির্দেশ করতে হবে কোনটা কোনটার কারণে হয় সেটা আর কি। তো এটা হচ্ছে যে এখানে ভার্বকে মডিফাই করতেছে, সেজন্য হচ্ছে তোমার এটা অ্যাডভার্ব। আর এখানে একটা এটা পুরোটা একটা প্রেস, এই জন্য হচ্ছে এটা সরি ক্লজ আর কি, এটার জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ। কনসেপ্টে আসলে আমরা যাব না, কনসেপ্টে গেলে তোমার অলরেডি অনেক টাইম চলে যাচ্ছে। আচ্ছা, চার্জ কানেক্ট করতে হবে না, প্রয়োজন হলে পরে কানেক্ট করবো। কোষ চক্র কোন দশায় ডিএনএ সংশ্লেষ? আমরা জানি এস ফর সিনথেসিস, তাহলে এস দশা হচ্ছে ডিএনএ সংশ্লেষ ঘটে। বাকি দশাগুলো তোমাদের জানতে হবে, G1 কি কি হয়, G2 তে কি হয়, এস এ কি হয়, তারপরে কোথায় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কাজ করে, কোন ধাপে কতটুকু সময় লাগে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে সেল সাইকেল থেকে। তীব্র অ্যাসিড এবং মৃদুক্ষার ট্যাট্রিশনে উপযুক্ত নির্দেশক কোনটা? এখন দেখো এখানে অনেক টাইপের, একটা হচ্ছে তীব্র প্লাস তীব্র। এই তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এরকম করে তোমরা নোট করে ফেলবা। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার হলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হলে ফেনলফথিলিন। আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার হলে এখানে রিঅ্যাকশনটা এই হয় না বা এখানে কোনো হঠাৎ পরিবর্তনের কোনো পয়েন্ট পাওয়া যায় না, এই জন্য এখানে কোন নির্দেশক কাজ করে না। ঠিক আছে, এরকম করে তোমাদের এখানে আরো কিছু এক্সাম্পল আছে যেগুলো বই থেকে তোমরা এরকম সিরিয়ালি নোট করে রাখবা, একটা স্টিকি নোট বানাই ফেলবা। ঠিক আছে, এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, তোমরা দেখবে যে ওই চ্যাপ্টারের মধ্যে চার্টও আছে একটা, মিথাইল অরেঞ্জের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা পড়তে হবে, মিথাইল রেডের রেঞ্জ পড়তে হবে, ফেনলফথিলিনের রেঞ্জ পড়তে হবে, কোন তারপরে এই জিনিসগুলো আর কি, এই যে থাইমল ব্লু, থাইমল রেড, এগুলোর হচ্ছে রেঞ্জ করতে হবে, এগুলো হচ্ছে পরিমাণগত রসায়নে আছে। ঠিক আছে, চার্ট আছে, চার্টটা তোমরা করতে হবে, এই চারটা মার্ক করে রাখবা মাস্ট। গাসপ্রোইনের কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন? গাসপ্রোইনের যে এরকম একটা তোমার চার্ট আছে, সেখানে কোন গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয় সেই জিনিসগুলো আছে, সেগুলো পড়তে হবে, গ্রন্থি পড়তে হবে এবং সেখান থেকে কি হরমোন খরিত সেটা পড়তে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কর্পোরা এলাকা, তোমরা প্রত্যেকটাই পড়বা, কোন গ্রন্থি থেকে কোন হরমোন, কর্পোরা কার্ডিয়াক থেকে কি রিলিজ হয়, প্রোথোরাসিক থেকে কি রিলিজ হয়, ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ থেকে কি রিলিজ হয়, কর্পোরা এলাকা থেকে কি রিলিজ হয়। ঠিক আছে, এবং ওইটার কাজ কি সেটাও পড়তে হবে, শুধু কি রিলিজ হয় সেটা পড়ে বসে থাকলে হবে না, কাজও পড়তে হবে। এরপর আসে জ্যামিতিক সমানতার শর্ত, দুইটা শর্ত আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে, আরেকটা হচ্ছে যে তোমার এরকম হইতে হবে, চাকরিক জৈব যৌগ হইতে হবে। হ্যাঁ, চাকরিক জৈব যৌগ হইতে হবে। তাহলে হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিনের ক্ষেত্রে হয় এরকম ABC অথবা CAB, এখানে C হচ্ছে কার্বন আর এখানে ডাবল বন্ড থাকবে, A আর B হচ্ছে বিভিন্ন মৌলক বা হাইড্রোজেন হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধু, এটা হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস এখন আর আসবে না, তো হচ্ছে যে তোমাদের এই জিনিসগুলো এখন ইম্পর্টেন্ট না, তারপরেও তোমরা এই কোশ্চেন যেহেতু আসছে দেখে নিতে পারো, 14 আগস্ট 2010। নিচের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস? এটা পরিবেশ রসায়ন থেকে আসছে। সর্ববৃহৎ উৎস হচ্ছে উত্তর মেরুর বরফ। হ্যাঁ, এটা নিয়ে অনেক যদিও কথাবার্তা আছে, তারপরে হচ্ছে তোমরা এটাই মার্ক করবা। আর এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে উত্তর মেরুর বরফ, এটা হচ্ছে মিঠা পানির সর্ববৃহৎ উৎস। এটা পরিবেশ রসায়নে আছে, পরিবেশ রসায়ন থেকে তোমরা পড়বা। এখান থেকে তোমরা হচ্ছে যে ওই বিভিন্ন জিনিসের এই রিলেটেড আর কি বলবো, এই রিলেটেড কোশ্চেন হয়, এটার পার্সেন্টেজ গুলোই পড়বা। আর ওই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আরো অনেকগুলো টপিক আছে, সেগুলো ওই রিলেটেড টপিক যখন আসবে তখন বলবো। এখান থেকে জাস্ট এই পার্সেন্টেজ গুলো পড়লেই চলবে। ভূগর্ভস্থ পানি পার্সেন্টেজ আসতে পারে বা অন্য যে কোনো পার্সেন্টেজ আসতে পারে, এটাই। ক্ষুদ্রান্তে কোন স্তরে গবলেট কোষ থাকে? এটা বারবার রিপিটেড কোশ্চেন, কয়েকবারই আসছে। এটা হচ্ছে তোমার মিউকোসা, মিউকোসা হচ্ছে মিউকোসা স্তরের মধ্যে গবলেট কোষ থাকে। তাহলে কয়টা স্তর থাকে? তারপর হচ্ছে ক্ষুদ্রান্তের লেন্থ কত, ক্ষুদ্রান্তের কোনগুলা কি কি শোষিত হয়, কোন স্তরে কোনটা শোষিত হয়, কি কি হরমোন রিলিজ হয়, সবগুলো তোমাদেরকে জানতে হবে।
which of the following is the meaning of phrase read between the line? Read between the line হচ্ছে কি তোমার হচ্ছে যে এটার ইনার মিনিং যেটা আছে মানে একদম অন্তর্নিহিত অর্থ কি সেটা বুঝতে হবে তোমার, ঠিক আছে? রিড বিটুইন দ্য লাইন দ্বারা এটাই বোঝায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে যে প্রেস টেস্ট গুলো আমাদের একটু জানতে হবে, মিনিং গুলো জানতে হবে, তাহলে পারবা। টিস্যু কালচার মাধ্যমে বাণিজ্যিক বাংলাদেশে কোনটি প্রজনন করা হয়? তো এটা হচ্ছে যে ওই তোমার টিস্যু কালচার গুরুত্বের মধ্যে আছে, ঠিক আছে? এই স্ট্রবেরি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। তো এটা টিস্যু কালচার গুরুত্বের মধ্যে তোমরা পেয়ে যাবে। টিস্যু কালচারের হচ্ছে যে ধাপগুলো পড়তে হবে, কালচার মিডিয়া সম্পর্কে পড়তে হবে, টিস্যু কালচার কি আবিষ্কার হচ্ছে সেটা পড়তে হবে, টিস্যু কালচার ওভারঅল গুরুত্ব কি সেটা পড়তে হবে, টিস্যু কালচার বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্ব কি সেটা পড়তে হবে, ঠিক আছে? সবকিছু যা যা বলছে সবকিছু কভার করতে হবে তোমাকে। এবার আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট। আই এম প্রাউড, প্রাউডের সাথে কি বসে? অফ বসে। এটা একদম হচ্ছে যে সিম্পল একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা চলে আসছে। মানুষের হৃৎপিণ্ড কোন প্রকোষ্ঠে প্রাচীর সবচেয়ে পুরু? এখন যেখান থেকে যেটা হচ্ছে সারা দেহে রক্ত পাম্প করে সেটা পুরু হবে। এখন সে বান্দাকে বাম নিল, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল যেটা আছে, লেফট ভেন্ট্রিকল বা বাম নিল, সেটা হচ্ছে সারা দেহে রক্ত সরবরাহ করে অ্যাওর্টার মাধ্যমে, তাহলে সেটার প্রাচীর সবচেয়ে পুরু হইতে হবে, কারণ সেটা স্ট্রং কন্ট্রাকশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে তোমার তোমার প্রকোষ্ঠগুলো সম্পর্কে পড়তে হবে, কোন জায়গা দিয়ে রক্ত প্রবেশ করে, কোন জায়গা দিয়ে বের হয়, কোথায় ট্রাইকাসপিড বাল্ব, কোথায় বাইকাসপিড বাল্ব, কোথায় সেমিনার কপাটিকা, কোনটার ওয়াল তোমার থিক, কোনটার ওয়াল থিন, ঠিক আছে? কোথায় কি ধরনের রক্ত থাকে, কোথায় অক্সিজেনযুক্ত রক্ত থাকে, কোথায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত থাকে, সবকিছু কোথায় এসে কোনটা ওপেন করে, হ্যাঁ, এই সব কিছু তোমাকে জানতে হবে, মানে চেম্বারগুলো সম্পর্কে। এই কোশ্চেন থেকে আমরা এই মেসেজ নিতে পারি। এরপর হচ্ছে জবা ফুলের অমরাবিন্যাস কিরকম? এগুলো বেসিক কোশ্চেন, ওই যে তোমার নগ্নবীজী আবৃত্তি থেকে আসছে। জবা ফুলের অমরাবিন্যাস কিরকম? এটা হচ্ছে তোমার অক্ষীয়। তারপর হচ্ছে যে মূলী অমরাবিন্যাস হচ্ছে ধানের ক্ষেত্রে অরাজি সেটিভেতে দেখা যায়। কোনটি এখান থেকে তোমার হচ্ছে যে এই এগুলোর বৈশিষ্ট্য তুমি দেখবে যে মালবেশির অনেকগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, পোয়াশে অনেকগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এগুলো আসে পরীক্ষা। মালবেশি শনাক্তকারী বৈশিষ্ট্য, পোয়াশি শনাক্তকারী বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আসে পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, তো কোনটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার কি? এখন এখানে দেখবা যে অনেকগুলা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার আছে, অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার আছে, তারপর তোমার হচ্ছে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে। তো এখানে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার হচ্ছে থ্যালাসেমিয়া। আর এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হিমোফিলিয়া, রাতকানা, লাল সবুজ বর্ণান্ধতা। আমি এগুলা ক্লিয়ার করবো। অটোসোমাল ডোমিনেন্ট দ্বারা কি বোঝায়, অটোসোমাল রিসেসিভ দ্বারা কি বোঝায়, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দ্বারা কি বোঝায়, কোনটা কি হয়, এগুলো হচ্ছে যে আমরা পড়বো। এগুলো জিন তত্ত্ব বিবর্তন থেকে আসছে। এখন তোমার কাজ কি? তোমার কাছে যে সেক্স লিঙ্ক যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলোর নাম পড়তে হবে, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলোর এক্সাম্পল পড়তে হবে, তারপর হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এগুলো এক্সাম্পল পড়তে হবে। জাস্ট এক্সাম্পল গুলো দেখবে যে তোমাদের এগুলো ডিটেলও আছে তোমাদের বইতে, কিন্তু ডিটেল গুলো তোমাদের এতটা লাগবে না বা হালকা করে লাগবে। তোমরা একটু মানে ওভারভিউ জানলেই হবে, কিন্তু এক্সাম্পল গুলো জানতে হবে। হ্যাঁ, 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 মালবেশি। এবার দেখা আবার পার্সিপিস থেকে একটা কোশ্চেন আসছে। পার্সিপিস কোনটা থেকে আসছে? নাউন থেকে আসছে। নাউন ফর্মটা জানতে চাইছি, বেনিফিশিয়াল নাউন ফর্ম কি? এটা হচ্ছে বেনিফিট। বেনিফিশিয়াল নাউন ফর্ম হচ্ছে কি? বেনিফিট। এগুলো হচ্ছে যে তোমার চার্ট আকারে আছে, নাউন ফর্ম অনেকগুলো চার্ট আকারে আছে। আমরা হচ্ছে যে তোমাদের এই ইংলিশ যখন পড়াই, আমাদের আলাদা যে ইংলিশে কোর্সও আছে, যারা চাও তারা হচ্ছে যে যোগাযোগ করতে পারো। তো সেখানে হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াই, এবং তোমাদের কিছু হচ্ছে যে জিক ইংলিশের জন্য ইম্পর্টেন্ট ভাইটাল অনেকগুলো টপিক আমাদের হচ্ছে যে একটা প্রি ক্যাম্প হবে, সেখানে আমরা পড়াবো ইনশাল্লাহ। এটা হয়তো আরো কিছুদিন পরে। আমাদের হচ্ছে যে আপাতত সমন্বয় নিয়ন্ত্রণ শেষ হওয়ার পরে তারপরে জৈব রসায়ন পড়াবো, এরপর হচ্ছে যে আমরা ফ্রি ক্যাম্প করবো হচ্ছে যে তোমার জিক ইংলিশের জন্য, ঠিক আছে? তো এখানে আমরা ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক যেগুলো বেশি আসে সেই টপিকগুলো কভার করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো মূল কথা কি? মূল কথা হচ্ছে তোমাদের এরকম একটা চার্ট আছে অ্যাপেক্স এবং মাস্টারের মধ্যে। তো সেটা পড়ার কৌশল কি? পড়ার কৌশল হচ্ছে ফার্স্ট হচ্ছে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে বই থেকে এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট। এই দুটো স্টেপ তোমার প্রিপারেশন। এক হচ্ছে যে ক্লাস করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, যেগুলো কনসেপচুয়াল সেগুলো, আর হচ্ছে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা, এবং হচ্ছে যে আমাদের যে এক্সাম গুলো আছে, পোল আছে, তারপর র্যাপিড ফায়ার আছে, তারপরে তোমার হচ্ছে যে এমনি এক্সাম আছে, সেই এক্সাম গুলোতে পার্টিসিপেট করবা, ঠিক আছে? হেক্সিন 3 কোন প্রকার সংহতি প্রদর্শন করে? হেক্সিন 3, এখন হেক্সিন 3 হচ্ছে যে তুমি আগে হেক্সিন 3টা লিখতে হবে। হ্যাঁ, তো হেক্সিন 3 লিখলে মানে এখানে 3 নাম্বার কার্বনের মধ্যে তোমার হচ্ছে যে, তো হেক্সিনের জন্য তুমি প্রথমে এরকম করে 6টা লিখে ফেলবা। 6টা লিখে এরপর হচ্ছে যে 3 নাম্বার কার্বন যেটা, 6টা তো হয়নি, হ্যাঁ, এই 3 নাম্বার কার্বন তুমি ডাবল বন্ড দিয়ে দিবা।
তারপর হচ্ছে যে তোমার এখানে তোমার হচ্ছে এটাতে CH2 পসিবল, তাহলে এদিকে CH2 দাও, আর উপরের দিকে হচ্ছে যে একটা দিয়ে CH3 দিয়ে দাও, তাহলে হয়ে গেছে। এরকম করে ওই পাশেও দাও, এরপরে উল্টাই দাও, এরকম আর কি। এখন হচ্ছে তোমার, বা এখানে এরকম না অ্যাকচুয়ালি, এখানে আবার একটা হাইড্রোজেন তো বসবে, ঠিক আছে। তুমি এটা দেওয়ার পরে এখানে তোমার হচ্ছে যে কয় হাত হবে, এখানে আরেকটা হাত খালি থাকবে তো। হুম, আরেকটা হাত খালি রাখা যায়, বা হচ্ছে তোমার ইয়াও করা যায়। আমি যেভাবে দিচ্ছি সেভাবেও করা যায়, বা হচ্ছে যে ওরা যেভাবে দিচ্ছে সেভাবেও করা যায়, সমস্যা নেই, এটাই পসিবল। মোট কথা হচ্ছে এটা চিত্রটা এঁকে ফেলার পরে তোমার হচ্ছে যে যদি একই পাশে একই জিনিস থাকে, সিজ মানে একই পাশে একই জাতীয় জিনিস, ট্রান্স মানে হচ্ছে কোণা বরাবর, তো এগুলো হচ্ছে তোমার সমানতার কনসেপ্ট ক্লিয়ার করলেই হবে। আমি হচ্ছে তোমাদের অলরেডি এই জিনিসগুলো আলোচনা করছি, ক্লাসে দেখে নিবে, এখানে ডিটেলে যাই যে তোমার টাইম বেশি লাগবে, সেজন্য আমরা ডিটেলে যাচ্ছি না। এই সিস ট্রান্স সবগুলা বেসিক কনসেপ্ট সহ ক্লিয়ার করছি, আমরা অলরেডি এটা ক্লাস নিয়ে নিয়েছি তোমার হচ্ছে সমানতার ক্লাসের মধ্যে। তো এটা হচ্ছে তোমার সিস ট্রান্স সমানতা বা জ্যামিতিক সমানতা, ঠিক আছে। সিস ট্রান্স সমানতা বা জ্যামিতিক সমানতা কোনটি এসআই একক নয়, একদম সিম্পল কোশ্চেন। এসআই একক নয় হচ্ছে লিটার। আয়তনের একক কি বলো তো? আয়তনের একক কি বলো? যারা ক্লাসে আছে তারা একটু জানাতো আয়তনের একক কি। আয়তন একক, এসআই একক ওরা লিটার দিছে, কিন্তু লিটার কোনো এসআই একক না। আয়তনের এসআই একক হচ্ছে অন্য আরেকটা জিনিস, সেটা। which of the following sentence contains an adverb clause? আবার adverb clause থেকে আসছে। adverb clause হচ্ছে আমরা কি করব, মানে তোমার মডিফাই দেখবো যে কোনটা এক্সট্রা কোনো তথ্য দিচ্ছে বা মডিফাই করতেছে কোনো ভার্বকে, ঠিক আছে। তো এখানে তোমার হচ্ছে যে যেটা সঠিক উত্তর সেটাই আমরা এক্সপ্লেন করতেছি। ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার ইফ ইউ আর এ স্টুডেন্ট। তাহলে হচ্ছে তোমার হচ্ছে যে কখন অ্যালাউ করা হবে, অ্যালাউ হচ্ছে যে একটা ভার্ব, কখন অ্যালাউ করা হবে, যখন তুমি এটা স্টুডেন্ট হবে, ঠিক আছে। তাহলে এইটার হচ্ছে যে কারণের সাথে, মানে ভার্বের সাথে এটার কারণ বা এক্সট্রা একটা ইনফো দিচ্ছে বা কার্যকারণ সম্পর্ক স্থাপন করছে, এই জন্য হচ্ছে যে এটা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। নিচের কোনটির উপর, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্ব ক্লজ কোনো ইয়াগুলো পড়তে হবে, প্রেজেন্ট ক্লজ ভালো করে পড়তে হবে, তারপর হচ্ছে এটা ইয়ে করতে হবে, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে হবে বই থেকে। আচ্ছা, নিচের কোনটির উপর জড়তার ভ্রামক নির্ভর করে? তাহলে হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র কি, I = mr², তাহলে হচ্ছে বর্গের উপর ডিপেন্ড করবে, এবং হচ্ছে গুণনকের উপর, গুণনক কতটুকু দূরত্বে, তাহলে এটা ওই যে বললাম সূত্র থেকে অনেক প্রকার কোশ্চেন আসে, দেখো এই সূত্র পারলে এই কোশ্চেন পারা যায়, ঠিক আছে। which of the following sentence has the correct subject verb agreement? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি ভার্ব থেকে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাই এখানে দেখো one problem for the player was unexpected threats of injury, ঠিক আছে। এখন এখানে one problem, এটা হচ্ছে খেলোয়াড়দের জন্য, তাই এখানে ভার্ব হবে কি, সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। কিউবিক মিটার গুড, শানুস রাইট অ্যান্সার করছে। তাহলে এটা, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের পড়তে হবে, তারপর হচ্ছে যে গ্রুপ ভার্বগুলো ভালো করে পড়তে হবে, এই ভার্বের মধ্যে সবকিছু পড়ে যাবে। অক্সিজেন উপস্থিতিতে কোষের মধ্যে শ্বসনের কোন ধাপ ঘটে, মানে এটা শ্বসনের কমন ধাপ, সবাত এবং অবশেষণের কমন ধাপ কি, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস হবে। তোমরা আমাকে বলো তো গ্লাইকোলাইসিস কোথায় হয়, কোষের কোথায় হয় গ্লাইকোলাইসিস? আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? ওই যে আমি তোমাদের বললাম এর আগেও তোমাদের সলভ করাতে গিয়ে বলছি, ইলেকট্রন আসক্তি কাকে বলে পড়তে হবে, এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি কিভাবে চেঞ্জ হয় সেটা পড়তে হবে, এক্সাম্পল করতে হবে। আয়নীকরণ শক্তি কাকে বলে পড়তে হবে সেটা বুঝতে হবে, এবং সেটা ডান দিকে গেলে কিরকম হয়, বাম দিকে গেলে কিরকম হয়, উপর থেকে নিচে গেলে কিরকম হয়, সেই জিনিসগুলো পড়তে হবে। হ্যাঁ, তো এখন এখানে তোমার হচ্ছে গ্রুপ 1 আর 2 মিলিয়ে দিচ্ছে আয়নীকরণ শক্তি সর্বনিম্ন। আয়নীকরণ শক্তি মানে কি, আয়নীকরণ শক্তি হচ্ছে তুমি পজিটিভ আয়নে কনভার্ট করতে যে পরিমাণ শক্তি লাগবে, ঠিক আছে। এখন তোমার সর্বনিম্ন কোনগুলার হবে? সর্বনিম্ন হবে এমনগুলার যেটার আকার অনেক বড়, যেটা আকার অনেক বড়। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, নিউক্লিয়াস কর্তৃকের আকর্ষণ হচ্ছে কম, যেহেতু দূরত্ব বেশি আকর্ষণ কম, তাহলে এটাকে খুব সহজে আয়নে পরিণত করা যাবে, তাহলে আয়নীকরণ শক্তি কম লাগবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এটা হবে সিজিএম, সিজিএম হচ্ছে যে সবচেয়ে কম। এবার আসো, এরকম করে তোমার আয়নীকরণ অলরেডি বলে ফেললাম তোমাকে কি কি পড়তে হবে, এরকম কি কি খেয়াল করতে হবে। এবার আসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আবার বঙ্গবন্ধু তোমাদের আসবে না, এবার এই জিনিসগুলো আর আসবে না। সো পয়েন্ট অফ পলিটিক্স তারপরে পড়ে রাখুন ইউজ উইক। আচ্ছা, এবার আসে যে সিজিএস সিস্টেম পরিবাহিতার একক কি, ঠিক আছে। সিজিএস সিস্টেম পরিবাহিতার একক হচ্ছে মিটার পারসন অথবা মো, এখানে সঠিক আনসার ছিল না, তাহলে তোমাদের একক মাত্রা এগুলো পড়তে হবে, ঠিক আছে। ঠিক আছে শাহানু, তারপরে হচ্ছে যে সুমাইয়া আক্তার, ঠিক আছে রাইট আনসার। এখন দেখো, তাহলে হচ্ছে আমাদের এরকম বিভিন্ন জিনিসের একক মাত্রা এগুলো ভালো করে পড়তে হবে, একক মাত্রাগুলো ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে ওম ইনভার্সন অথবা মো। এর চেয়ে কোন বিবরণটি সঠিক? তাহলে হচ্ছে যে ওই ক্ষারকের ডেফিনেশন, ওই যে বললাম ব্রনস্টেড লাউরি মতে, তারপর হচ্ছে তোমার আর্নিয়াস তত্ত্ব মতে, লুইস তত্ত্ব মতে কোনগুলা ক্ষার কোনগুলা অ্যাসিড এগুলো জানতে হবে তোমাদের। তাহলে হচ্ছে যে
আমরা জানি যে কি ক্ষারক কোনগুলা, যেগুলো হচ্ছে কি প্রোটন গ্রহণ করে সেগুলো হচ্ছে ক্ষারক। ধরো OH মাইনাস, তুমি এমনি বোঝার জন্য বলছিস, তাহলে এটা কি করবে, এটা প্রোটন গ্রহণ করবে। তাহলে যেগুলো প্রোটন গ্রহণ করে সেগুলো হচ্ছে ক্ষারক। এটা হচ্ছে কি তত্ত্ব মতে, ব্রনস্টেড লাউড তত্ত্ব মতে, যেগুলো প্রোটন গ্রহণ করে সেগুলো হচ্ছে ক্ষারক, যেগুলো দান করে সেগুলো হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এবার আসা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি, এটা তো তোমাদের জানতে হবে, 4টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। তো বাংলাদেশ সংবিধানে অনেক কিছু সম্পর্কে জানতে হবে, ধারা টারাগুলো জানতে হবে, কখন প্রণয়ন করা হয়েছে, কে প্রণয়ন করছে, ওই প্রণয়নকারীটির প্রধান কে ছিল, কয় সদস্য বিশিষ্ট ছিল, কখন উত্থাপন করা হয়েছে, কখন গৃহীত হয়েছে, সব জানতে হবে। মানে বাংলাদেশ সংবিধান নিয়ে খুব ভালো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এই তোমার এখান থেকে এই মেসেজটা নিবে যে বাংলাদেশ সংবিধান নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবার আসো স্বাভাবিক তাপমাত্রা চাপে অক্সিজেনের অণুর গড় বর্গের বর্গমূল মান কত। এখন দেখো, এটা তোমরা দুইভাবে করতে পারো, এক হচ্ছে যে মানে করার চিন্তা করতে পারো, আর হচ্ছে তোমরা মুখস্থ করে আসতে পারো। এখন দেখো, স্বাভাবিক তাপমাত্রা চাপ কখনো চেঞ্জ হবে না, তো এবং অক্সিজেনের হচ্ছে তোমার আণবিক ভরও চেঞ্জ হবে না। তাহলে যে জিনিসগুলো দরকার, আর দরকার, টি দরকার, এম দরকার। এখন টি স্বাভাবিক তাপমাত্রা কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে 273 কেলভিন, এবং হচ্ছে যে তোমার এটার ভরও কখনো চেঞ্জ হবে না, তাইলে এটার উত্তরটাও কখনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা চাইলে এটা মুখস্থ করে আসতে পারো, আর চাইলে করতেও পারো। করার সিস্টেম আমি তোমাদের ক্লাসে দেখাই দিব, কিভাবে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো হাতে কলমে করবা। দ্রুত বারের নিচে থাকলেও তোমরা হাতে কলমে করতে পারবে, এগুলো আমরা ক্লাস দেখাই দিব। হ্যান্ড ক্যালকুলেশনের কিছু ক্লাস নিব, এবং মানে আলাদা কিছু দু একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে। আর হচ্ছে আমাদের মূল সবগুলা ক্লাসে আমরা অনেক বেশি প্র্যাকটিস করাবো, আমাদের মূল যে কোর্স আছে ক্লাসে অনেক বেশি আমরা প্র্যাকটিস করাবো, তো তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এরপর হচ্ছে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে 7টি। আল্ট্রাসাউন্ডকে খুঁজে বের করবে, আল্ট্রাসাউন্ড হচ্ছে যে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। এখানেও আছে, এটা বই থেকে আসছে হুবহু একটা কোশ্চেন। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ 7টাতে আমরা জানি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, দৃশ্যমান আলো, এগুলো সিরিয়ালি, এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে, এগুলো ব্যবহার জানতে হবে। এগুলো গুণগত রসায়নে এটার একটা চার্ট আছে, চার্টটা ভালো করে পড়বা। তরঙ্গ দৈর্ঘ্য জানবা, ফ্রিকোয়েন্সি জানবা, ব্যবহার জানবা, প্রত্যেকটা এই আর তড়িৎচুম্বকীয় তরঙ্গে। বায়ুমণ্ডলে কোন ভৌত অবস্থা পরিবর্তন নদীতে প্রশোধন বৃদ্ধি পায়। তাহলে আর্দ্রতা যদি কমে তাহলে প্রশোধন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বেশি বেশি পানি পরিবেশ নিতে পারবে। উদ্ভিদ দ্বারা সবচেয়ে দ্রুত, দ্রুত হচ্ছে কি, দ্রুত হচ্ছে তুমি মনে রাখো পটাশিয়াম নাইট্রেট, একটা যৌগ আকারে মনে রাখো, দ্রুত হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। মানে যদি তোমাকে ক্যাটায়ন বলে তাহলে পটাশিয়াম প্লাস, আর যদি নাইট্রেট বলে তাহলে NO3 মাইনাস। আর তোমার হচ্ছে যে মানে NaN বললে আর কি। আর হচ্ছে যে ধীরে কোনগুলা, ধীরে হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, এটা যৌগ আকারে মনে রাখবা, যদি ক্যাটায়ন বলে তাহলে হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস, আর যদি হচ্ছে অ্যানায়ন বলে তাহলে SO4 2 মাইনাস। শেষ। তাহলে এরকম যৌগ আকারে মনে রাখবা। এগুলো হচ্ছে তোমার ইয়ে থেকে আসছে, লবণ পরিশোষণ মানে হচ্ছে তোমার মানে আয়ন শোষণ টোষণ এগুলা, এটা হচ্ছে তোমার ওই উদ্ভিদ সাহিত্য থেকে আসছে। উদ্ভিদ সাহিত্য থেকে তোমার লবণ পরিশোষণের পদ্ধতিগুলো জানবা, কোনগুলো অ্যাক্টিভ প্রসেস, কোনগুলো প্যাসিভ প্রসেস, এবং এটার গুরুত্ব কি, এই জিনিসগুলো জানবা। ঠিক আছে, এবার আসা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত। দেখবে যে তোমার ওই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 50, 100-তে কত, এগুলো কিন্তু তাপমাত্রা আকারে আছে একটা চার্ট, সেই চার্টটা ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার 0 ডিগ্রিতে হচ্ছে যে 25 ডিগ্রিতে হচ্ছে তোমার 1 × 10^14, 1 × 10^14 হচ্ছে পানির আয়নিক গুণফল। ঠিক আছে, এবার আসা নিচে কোন প্রোটিনটি পানিতে অদ্রবণীয়, এটা হচ্ছে কোষ রসায়ন থেকে আসছে। কোষ রসায়ন দেখবে যে প্রোটিন কতগুলো আছে পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে পড়বা। এগুলো হচ্ছে প্রোটিনে আলাদা আলাদা বৈশিষ্ট্য, কোথায় কোন প্রোটিন পাওয়া যায় সেটা পড়বা, কোন প্রোটিনগুলো পানিতে অদ্রবণীয় পাওয়া যায়, প্রোটিনের ক্লাসিফিকেশন পড়বা, প্রোটিনগুলোর কাজ পড়বা। এগুলো হচ্ছে এই কোশ্চেন থেকে তুমি মেসেজ দিবা আর কি। 7ই মার্চের ভাষা স্বাধীনতার মূল দলিল, এটাও আসার পসিবিলিটি এখন কম, এটাও বঙ্গবন্ধু রিলেটেড, এটাও আসার পসিবিলিটি এখন কম, নাই বললেই চলে। তো এগুলো এমনি এখন একবার করতে পারো যে থেকে কারেক্ট নেলসন ম্যান্ডেলা শেষ, আর এখন এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি নির্ণয় করা হয়। ঠিক আছে, তো এখানে আমি বারবার তোমাদের বলি, ওই যে চলতড়িৎ থেকে পটেন, আবার এটা প্রত্যেকদিন এটা একবার হবে, একবার কালো হয়ে যায়। পটেনশিওমিটারের কাজ, তারপর হচ্ছে যে তোমার এমিটারের কাজ, ভোল্টমিটারের কাজ, শান্টের কাজ, মিটার ব্রিজের কাজ, হুইটস্টোন ব্রিজের কাজ, হ্যাঁ, পোস্ট অফিস বক্সের কাজ, প্রত্যেকটা কাজ তোমরা একটু কাইন্ডলি আলাদা আলাদা ভাবে ভালো করে পড়ে ফেলবে এবং নোট করে ফেলবে। এই জিনিসগুলো নোট করবা, নোট করবা। আবার বলতেছি, চলতড়িতের মধ্যে যে যে যন্ত্রগুলো আছে প্রত্যেকটা যন্ত্রের কাজ করবা, প্রত্যেকটা যন্ত্রের কাজ করবে। এগুলো কাজ প্রায় ঘুরে ফিরে আসে, কোনোবার পটেনশিওমিটার আসে, কোনোবার পোস্ট অফিস বক্স আসে, কোনোবার মিটার ব্রিজ আসে, কোনোবার গ্যালভানোমিটার আসে, কোনোবার শান্ট আসে। এই যন্ত্রগুলো প্রায় ঘুরে ফিরে একটা না একটা দিয়ে দেয়। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে পড়বা।
এখন আসো ইথানোইক অ্যানহাইড্রেটের সংকেত কি, ঠিক আছে? তো অ্যানহাইড্রেটের কার্যকরীমূলকটা একটু তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে সিরালগন ও আর সিও, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানহাইড্রেটের কার্যকরীমূলক। তো অ্যানহাইড্রেটের কার্যকরীমূলককে তোমাদের জানলে, যখন জানবা তখন হচ্ছে যে তোমরা এটা পারবা, ঠিক আছে? তো ইথানোইক অ্যানহাইড্রেট হচ্ছে যে তোমার এখানে কি হবে, ওই দুই পাশে হচ্ছে যে ইথাইল সরি CH3 থাকবে আর কি। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে তোমার এখানে কার্বন সংখ্যাটা মেনটেন করতে হবে, প্লাস হচ্ছে তোমার ইয়াও করতে হবে, পানি অপসারণ হয়েছে কিনা সেটাও দেখতে হবে। তো এগুলো হচ্ছে তোমার সংকেত টংকেত কিছু আছে, মুখস্থ করে ফেলবা, এগুলো আমি তোমাদের দেখাই দিব। প্যারাসিটামলের সংকেত, তার হেক্সামিনের সংকেত, তারপর হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার জিপসামের সংকেত, এরকম কিছু সংকেত, তারপর হচ্ছে তোমার ওই মরিচের সংকেত, এরকম কিছু সংকেত আসতে পারে। সেগুলো আমরা হচ্ছে যে তোমাদের ক্লাসে দেখাই দিব, ক্লাস থেকে পড়লেই চলো। আর এমনি এখান থেকে মনে রাখবো যে অ্যানহাইড্রেটের কার্যকরীমূলক কি, এস্টারের কার্যকরীমূলক কি, নাইট্রেটের কার্যকরীমূলক কি, এগুলো পড়তে হবে। কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? তো আমি বলছি এগুলো হচ্ছে পাপি, তোমাদের পরিপাক শোষণ পরে তুমি বলছি না পাপি মনে রাখতে। পাপি মানে হচ্ছে যে ওইগুলো না শেষে বেশিরভাগ ক্ষেত্রে সিন থাকে, সব ক্ষেত্রে থাকবে পটের উপর না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিন থাকে। সিন মানে কি পাপ, তাহলে হচ্ছে যেখানে ট্রিপসিন আছে মানে হচ্ছে প্রোটিনেটিক এনজাইমগুলো পাপি। আর এই চারটা আমি তোমাদের ভালোভাবে পড়াইছি, যারা পরিপাক শোষণ আমার ক্লাসগুলো করছো তারা জানো, ঠিক আছে? আর যারা করতে চাও তারা হচ্ছে দুর্নিবার মেডিকেল সার্চ করবা ইউটিউবে পেয়ে যাবে তোমরা। এবার আসা হচ্ছে এই ম্যাথটা। এই ম্যাথ হচ্ছে 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত? তড়িৎ প্রবাহ I = P by V, I = P divided by V, ঠিক আছে? এখন P হচ্ছে তোমার পাওয়ার, ভাগ কিভাবে করবে সেটা নিয়ে আমি আলোচনা যাচ্ছি না। এই সূত্র থেকে প্রায় কোশ্চেন আছে, সেটা আমি তোমাকে জানাতে চাচ্ছি। এইটাই আসে, যার সংখ্যাগুলো চেঞ্জ করে এটাই আসে। এটা তো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমাদের ক্লাসে নজর রাখতে হবে। এখানে হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে আমাদের টাইম কনজিউমিং হবে অনেক। আমরা হচ্ছে যে অনেকগুলো কোশ্চেন আরো সলভ করা বাকি। এবার আসা হচ্ছে যে 1000 মিলিলিটার বা 1 লিটারে 58.5 এই দ্রবণকে কি বলে? এখন হচ্ছে তুমি কি করবে, ওই যে মোলারিটির একটা সূত্র আছে 1000 W ডিভাইড বাই MB, ওইটা দিয়ে তুমি বের করে ফেলবা। এখানে B হচ্ছে 1000 কাটা যাবে, W হচ্ছে তোমার কত 58.5 দিয়েছে, M 58.5 কাটাকাটি করলে 1, মানে 1 মোলার। এটা তাহলে এটা হচ্ছে 1 মোলার, ঠিক আছে? এটা দ্রুত করা যাবে, সিম্পল দেখে করে দিচ্ছি। আচ্ছা, এবার আসো তাহলে এরকম তোমার গণমাত্রা রিলেটেড কোশ্চেন প্রায় ঘুরে ফিরে আসে। গণমাত্রাটা ভালো করে পড়বা, গণমাত্রা যত প্রকার নির্ণয় করা আছে তত প্রকারে পড়বা। পরিমাণগত রসায়নের ক্লাস সম্ভবত আমি নিয়েছিলাম একটা, সেখানে আমি তোমাদের এই জিনিসগুলো দেখাইছি। যারা ক্লাস করছো তারা তো পারছো, আর যারা এখন করতে চাও তারা হচ্ছে যে ওই সার্চ করে দেখবা, আমাদের চ্যানেলে আছে। পরিমাণ পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, ওই যে বললাম গত দু একটা ক্লাস আগেও বলছি। আচ্ছা, যারা আমরা ক্লাস করতেছো, জাস্ট এই 3টা ক্লাসের ভিত্তিতে তোমাদের কি মনে হয় এখন? আমি যে তোমাদের 60% 70% বলতেছি, তোমাদের অ্যাকচুয়ালি পার্সোনাল অপিনিয়ন কি? তোমাদের কি মনে হয় এতটুকু অ্যানালাইসিস করার পর যে ওইটুকু কমন পড়বে ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে পড়বে? তোমাদের এই বিশ্বাস করাটা গুরুত্বপূর্ণ, বুঝছো? এই জন্য তোমাদের জিজ্ঞেস করতেছি। আমি তো জানি এটা, বাট তোমাদের বিশ্বাস হচ্ছে কিনা আস্তে আস্তে সেটা আমাকে জানো, এই প্রমাণগুলো দেখে, কোশ্চেন অ্যানালাইসিস দেখে। যারা ক্লাসে আছে তারা জানো, বা আমার প্রিভিয়াস ক্লাসগুলো যারা করছে। আমরা তো এটা হচ্ছে যে একটা ক্লাস আমি পেইড ব্যাচে নিছিলাম, পরে আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি যে ক্লাসগুলো ফ্রিতে নেওয়া দরকার। তো 24-এরটা পেইডে করছি, 24-এরটা আবার ফ্রিতে করবো কিছুদিন পরে ইনশাআল্লাহ। আর আমরা 23 করছি, 22 করছি, আজকে 21 করতেছি। যারা ক্লাসগুলো করছো সবগুলো তোমাদের অপিনিয়ন জানাও। এবার দেখো এই আবার হচ্ছে আয়নিক শক্তি চলে আসছে। তাহলে আমি তোমাদের অলরেডি বলছি আয়নিক শক্তি ডেফিনেশন বা সংজ্ঞা পড়তে হবে, ইলেকট্রনের সংজ্ঞা পড়তে হবে, বুঝে পড়তে হবে, তড়িৎচুম্বকীয় সংজ্ঞা পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো সংজ্ঞা পড়তে হবে, কোন দিকে গেলে বাড়ে, কোন দিকে গেলে কমে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, গ্রুপ ওয়াইজ, পর্যায় ওয়াইজ। বড় সরলমা দূরত্ব 0 ডিগ্রি হতে কাজের পরিমাণ কি হবে? দেখো কাজটা এফএস কস থিটা। এখন কস এর 0 ডিগ্রি মান হচ্ছে কি 1, আর এটা কস এর মান আমরা জানি যে +1 থেকে -1, মানে সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে কাজ হবে সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে কাজ রিলেটেড প্রায় কোশ্চেন আসে, কখন কাজ শূন্য হবে, স্মরণ শূন্য হলে কাজ শূন্য হবে, গোলাকার পথে থাকলে কাজ শূন্য হবে, কোন 90 ডিগ্রি হলে কাজ শূন্য হবে। এই জিনিসগুলো কাজ রিলেটেড সবকিছু তোমাকে জানতে হবে, ঠিক আছে? কাজের একক কি, মাত্রা কি, কাজের সূত্রগুলো কি, সব জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় হয়? এটা আসতে পারে, এই কোশ্চেনটা হুবহু চলে আসতে পারে। এই কোশ্চেনটা হুবহু চলে আসতে পারে যে চুকনগর, এবং হচ্ছে যে আরো যেটা, এটা একদম মানে এটা একদম তোমরা মানে স্ট্রং একটা বিলিভ হয়ে যাবে। এখন দেখো এই স্ট্রং বিলিভটা কেন প্রয়োজন?
এই স্ট্রং বিলিফটার প্রয়োজন হচ্ছে যে তখন তুমি নিজে আগে বিশ্বাস করতে হবে। তুমি অনেক কথা শুনো, আমরা অনেক কথা শুনি, কিন্তু সবকিছু আমরা বিশ্বাস করি না। আমরা যা বিশ্বাস করি সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। যখন তুমি বুঝবা যে এই কিছু কোর কনসেপ্ট ভালো করে শিখলে আমি বড় একটা অংশ কমন পেয়ে যাব, তখন তুমি দেখবে যে এই জিনিসগুলো পড়তে যাওয়ার সময় তোমার অটোমেটিক তোমার মনোযোগ বেড়ে যাবে। অটোমেটিক মনোযোগ বেড়ে যাবে, তুমি কান খাড়া করে শুনবা। যেমন আমাদেরও এখনো কি হয়, ধরো আমাদের মেডিকেলে তোমার হচ্ছে যে যখন স্যাররা বলে যে এই জিনিসটা ভাই ভাই ধরবো, এই জিনিসটা আসবে, তখন আমাদের মনোযোগ বেড়ে যায়, আমরা একটু নোট করে রাখি, মানে একটু দাগাই রাখি, বুঝছো? তো যে উপকারটা হবে তোমার একটু এই উপকারটা হবে। তুমি নিচে পড়তে গেলে যখন ওই টপিকটা পড়বা না, আমি এটা কোশ্চেন অ্যানালাইসিস দেখছি, এই টপিক থেকে কোশ্চেন আসছে, বা ভাইয়া বলছে টপিক থেকে কোশ্চেন আসবে, তখন দেখবো যে অটোমেটিক তোমার মনোযোগ বেড়ে গেছে, অটোমেটিক তোমার সিরিয়াসনেস বেড়ে গেছে, ফোকাস বেড়ে গেছে, তখন ওই জিনিসটা তোমার ভালো করে পড়া হবে। ঠিক আছে, এখানে খুব ফোকাসড প্রিপারেশন নিতে হবে, বুঝছো? তুমি যদি সবকিছুকে সমান গুরুত্ব দিতে চাও তাহলে হচ্ছে যে কোনো কিছু আসলে ভালোভাবে পড়া হবে না। তোমাকে যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেখানে বেশি গুরুত্ব দিতে হবে, যে জিনিস কম গুরুত্বপূর্ণ সেখানে কম গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এটা মেনটেন করতে হবে। আর সবার বারবার আমি তোমাদের যেটা বলি প্রত্যেকটা ক্লাসে, সেটা হচ্ছে আগে তুমি তোমার চান্স নিশ্চিত করো। মানে এমন একটা প্রিপারেশন নাও যে প্রিপারেশনে তোমার মোটামুটি একটা চান্স হয়ে যাবে। ঠিক আছে, এরপরে গিয়ে তুমি আস্তে আস্তে উপর দিকে ওঠার চেষ্টা করো, ভালো করার চেষ্টা করো। ঠিক আছে, এবার আসো কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়, এটা গুরুত্বপূর্ণ। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয় সেটা হচ্ছে তোমার, আমরা জানি প্রাইমারি অ্যামিন যেটা থাকে, প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন হচ্ছে কার্বিলামিন পরীক্ষা দেয়। এই যে আমি তোমাদের অলরেডি কয়েকবার বলছি, দেখো আমি তোমাদের দুইটা কাজ করতে বলবো যেটা তোমাদের জন্য অনেক উপকারী হবে জৈব রসায়নের ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমরা দুইটা কাজ করবা, লিখে নাও। একটা হচ্ছে নামী বিক্রিয়া নোট করবা, নামী বিক্রিয়া, বিভিন্ন নামী যে বিক্রিয়াগুলো আছে, উডস বিক্রিয়া, তারপরে তোমার হচ্ছে যে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল গনিবন বিক্রিয়া, সাইজেফ নিয়ম, এটা কি বলে না, মার্কোনিকোভের নিয়ম, এই জিনিসগুলো নাম বিক্রিয়াগুলো একটা নোট করবা। আরেকটা নোট করবো হচ্ছে শনাক্তকরণ, আরেকটা নোট করবো হচ্ছে শনাক্তকরণ, মানে কোনটাকে শনাক্ত করবে, বিক্রিয়া পুরো লিখে রাখবে না, শনাক্তকরণ কোনটাকে শনাক্ত করতে কি ইউজ করো সেটা শুধু। অ্যালকোহল শনাক্ত করতে আমি এটা ইউজ করি, অ্যালডিহাইড শনাক্ত করতে এটা ইউজ করি, কার্বক্সিলিক শনাক্ত করতে এটা ইউজ করি, শুধু এবার একটা চার্ট বানাই ফেলো। এই দুইটা নোট মাস্ট করে ফেলো এবং কালকের মধ্যে করে ফেলো। তো এখন করবে মনে করলে বা আজকে ক্লাসের পর আজকে করে ফেলতে পারো খুব বই খুলে, মানে এগুলো নগদ করে ফেলতে হবে। তুমি দেখে দিলে দেখবো যে ভুলেই গেছে। ঠিক আছে, এই দুইটা চার্ট তোমরা রেডি করে ফেলবা। হুম, এবার আসলে ভ্রূণ অবস্থা মাতৃগর্ভ কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়, এটা হচ্ছে 6 সপ্তাহ থেকে, এটা 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। তাহলে মানে এখানে ওই এটা হার্টের চ্যাপ্টার থেকে আসছে আর কি, ভ্রূণীয় চ্যাপ্টার থেকে পড়তে পারো। ভ্রূণ দেখবা যে বিকাশে অনেকগুলা ক্রোনোলজি আছে, এটা হচ্ছে তোমার নবম অধ্যায় আছে, ওই প্রজননের চ্যাপ্টারটাতে আছে ভ্রূণের বিকাশ, সেখানেও আসছে, প্লাস হচ্ছে তোমার ইয়েতেও আছে, আবার ওই হার্টের যে চ্যাপ্টারটা আছে রক্তের চ্যাপ্টারটাও আছে। ঠিক আছে, তো রক্ত সম্পর্কে, হার্ট সম্পর্কে সবকিছুই পড়তে হবে। হার্টের তোমার হচ্ছে যে কোথায় অবস্থান করে থেকে শুরু করে হার্টের কি কি লেয়ার আছে, হার্টের কি কি অংশ আছে, কি কি চেম্বার আছে, কোন জায়গায় কি বের হয়, আবরণ কি, ব্লাড সাপ্লাই কি, কার্ডিয়াক সাইকেল, হার্টের সবকিছুই পড়তে হবে। বুঝছো, হার্ট থেকে ঘুরে ফিরে একটা দুটো কোশ্চেন আসবেই, তাহলে হার্ট থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কোন পদ্ধতিতে কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত করা হয় না, এটা হচ্ছে তোমার টক্সয়েড। টক্সয়েড কয়টা আছে, টক্সয়েড হচ্ছে ডিপথেরিয়া টক্সয়েড, টিটেনাস টক্সয়েড। ঠিক আছে, এই দুইটা, ডিটি আর টিটি, এই দুইটা। আর অন্য সবগুলো পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কিন্তু টক্সয়েড পদ্ধতি ব্যবহার করা হয় নাই। তো এখানে তোমার হচ্ছে যে অনেকগুলা দিচ্ছে, এবং মানে অনেকগুলা তোমার যে টিকাগুলো ইউজ করছে সেটা আছে, প্লাস হচ্ছে ভ্যাকসিন টাইপ। এটা কিন্তু এখনো রিলিভেন্ট, এখনো ইম্পর্টেন্ট। তো এটা তোমাদেরকে হচ্ছে যে আমি যখন ওই প্রতিরক্ষা পড়াবো তখন এই জিনিসগুলা চলে আসবে। এই দেখো, একই ইয়ারের মধ্যে তোমাদেরকে আমি এই জিনিসটা ভালো করে আবার বলি, দেখো এক্সট্রা কথাগুলো তোমাদের প্রয়োজনে বলতেছে, এবং এটাই তো বলার জন্য ক্লাস, তাই না? সলভ তো অনেকে আছে, সলভ ক্লাস অনেকগুলো দেখবে যে 1 ঘন্টা সলভ করে দিচ্ছে, জাস্ট এটার উত্তর এটা এভাবে করে। হ্যাঁ, ওগুলো তোমরা দেখতে পারো, ওইগুলোর সাথে এটা কোনো তুলনা হয় না। এখন আমি তোমাদের যেটা বলতেছি, এরকমও অনেকগুলো টপিক যে একই ইয়ারে আমি তোমাকে বলতেছি ইম্পর্টেন্ট, সামনে গিয়ে সেই টপিকের একটা কোশ্চেন পাচ্ছি। এরকমও তোমাদের সাথে হয়েছে জাস্ট এই 2-3টা ক্লাসে, এই 3 নাম্বার ক্লাস, এটা এই 3 নাম্বার ক্লাসে তোমাদের এরকমই হয়েছে তোমাদের সাথে, যে আমি কয়েকটা চ্যাপ্টার কয়েকটা কোশ্চেন শুরুর দিকে করাইতে গিয়ে এটা বলছি যে এই টপিকটা ইম্পর্টেন্ট, অন্য ইয়ারে যাওয়া লাগে নেই, ওই ইয়ারে ওই টপিক থেকে আবার কোশ্চেন চলে আসছে। বুঝছো, যেমন আমি তোমাদের গণমাত্রা রিলেটেড বললাম, একটু আগেই বললাম যে গণমাত্রা টপিকটা ইম্পর্টেন্ট, রিলেটেড সব ম্যাথ করতে হবে। এখন দেখো আবার একটা গণমাত্রা রিলেটেড, এটা হচ্ছে যে একটা মানে তোমার শর্টকাট একটা আছে, 10x ডিভাইড বাই m, x হচ্ছে তোমার এখানে পার্সেন্ট, কত পার্সেন্ট সেটা, পার্সেন্ট চিহ্ন ছাড়া কত পার্সেন্ট সেটা বসাবা। এখানে 10% মানে 10 × 10,
ঠিক আছে। আর ডিভাইড বাই হচ্ছে তোমার এটার ভর 106, এটা মুখস্থ হয়ে যাবে, না মুখস্থ হলে তুমি বের করে ফেলবা। ডিভাইড বাই হচ্ছে 106, ভাগ করলে অবশ্যই 100 থেকে ছোট, মানে 1 থেকে ছোট একটা আসবে, কারণ উপর হচ্ছে 100 নিচে 106, যেহেতু হর বড় তাহলে 1 থেকে ছোট আসবে। 1 থেকে ছোট এটা হচ্ছে মোল পার কেজি, এটা তো হবে না, এটা কোনো মোলারিটির ইয়া না, তাহলে এটা হচ্ছে 0.943 মোলার। ঠিক আছে, এগুলা খেয়াল করবে, কি আসে না আসে এগুলো তোমাকে জানতে হবে। সিলেক্ট এ সেন্টেন্স উইথ নাউন অ্যাজ প্রি মডিফায়ার, মডিফায়ার থেকে আসছে। এখানে নাউন ফ্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করছে, এখানে এক্সপ্লেন আছে, এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না। এটা হচ্ছে প্রথম, নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্যাট ডে। ঠিক আছে, আচ্ছা। তো এখন কি ধরনের ফ্লাইট, এটা হচ্ছে তোমার হচ্ছে যে প্যাসেঞ্জার ফ্লাইটও হইতে পারে, বা তোমার হচ্ছে যে ওই যে অনেকগুলো আছে মালামাল নিয়ে আসে এই ধরনের ফ্লাইটও হইতে পারে, অথবা হচ্ছে তোমার কোনো মিলিটারি ফ্লাইটও হইতে পারে। কি ধরনের ফ্লাইট সেটা হচ্ছে যে আগে ফ্লাইটের আগে সেটা বসে তোমার হচ্ছে ফ্লাইটকে মডিফাই করছে, এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে উত্তর হচ্ছে আর কি। প্রি মডিফায়ারটা আমি মডিফাইড টডিফাইড এগুলো তোমাদের এইচএসসি তো আসে, প্লাস হচ্ছে আমরা ক্লাসে কভার করবো ইনশাআল্লাহ। ক্লাসে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে দিব, কিছু প্র্যাকটিস করাই দিব, প্লাস তোমরা হচ্ছে যে এই অ্যাপেক্স থেকে এবং হচ্ছে মাস্টার থেকে পড়ে ফেলবা, এরপরে পড়ে সলভ করবা, এরপরে এক্সাম দিবা, শেষ। ইংলিশের জন্য আর কিছু লাগবে না। হ্যাঁ, নিচের কোনটি খারি বাফার, দেখো বাফার থেকে প্রায় প্রত্যেকবারই কোশ্চেন আসে, তাও কি কোশ্চেন আসে এই নিচের কোনটি খারি বাফার বা অম্লি বাফার। আর এটার অপশন বা অপশনগুলো দেখবে যে একদম একই একই, বুঝছো। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার বইয়ের মধ্যে এক্সাম্পল আছে 4টা নাকি 5টা, এই জিনিসগুলো যদি তোমরা না শিখো না, তাহলে আর কি, আর কিছু বলার নাই। ঠিক আছে, একদম ভালো করে শিখতে হবে। এখন আমি খারি বাফারের কনসেপ্টটাও ক্লিয়ার করি, যে প্রায় পড়াইতে গিয়ে যে একটা দুর্বল ক্ষার থাকবে এবং তার অনুমোদীয় অম্ল থাকবে, অথবা তার অনুমোদীয় অম্লের একটা লবণ থাকবে। যেমন এখানে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, আর তার অনুমোদীয় অম্লের একটা লবণ আছে অ্যামোনিয়াম, এটা হচ্ছে খারি বাফার। এটা কেন নয়, কারণটা হচ্ছে তোমার সালফেট বা হচ্ছে যে এটা অ্যাসিড, এটাও অ্যাসিড। আর এটা কেন নয়, কারণটা হচ্ছে তোমার তীব্র ক্ষার হচ্ছে যে বাফার দ্রবণ তৈরি করবে না। একটি ধাতব পৃষ্ঠ অতিবেগুনের সাথে আবদ্ধ হলে কোন কোন, অবশ্যই ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, ইলেকট্রন নির্গত হবে ধাতব পৃষ্ঠে, পটতড়িৎ ক্রিয়া আর কি, বা আলোক তড়িৎ ক্রিয়া। পাতার গ্রাউন্ড টিস্যু কি বলা হয়, মেসোফিল, একদম তোমার ইয়ে থেকে আসছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ওই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে। তোমার এখানে তোমার এক্সরে গোষ্ঠীগুলো পড়বা, তারপরে তোমার হচ্ছে যে ওই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলো বৈশিষ্ট্য দেখবা আছে, ওই বৈশিষ্ট্যগুলো পড়বা, এটার সাথে রিলেটেড এর জন্য বললাম। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। এখানে তোমার হচ্ছে যে এটার মধ্যে কি কি বিষম পিষ্ট পাতা কিরকম, তারপরে তোমার হচ্ছে যে ওই পত্ররন্ধ্র, তারপরে পানি পত্ররন্ধ্র, এই জিনিসগুলো একসাথে করে পড়ে ফেলবা। গ্রাউন্ড টিস্যু সম্পর্কে একটু ডিটেল পড়বা। এরপর হচ্ছে যে তোমার ওই যে জাইলেম ফ্লোয়েম সম্পর্কে একটু পড়বা এই চ্যাপ্টার থেকে, এগুলো ইম্পর্টেন্ট। নিচের কোন খনিজের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে, এটা হচ্ছে যে আবার উদ্ভিদ সাহিত্য থেকে আসছে। এটা হচ্ছে তোমার ফসফরাসের পাতা ফুল ঝরে যায়। এখানে তুমি দেখবে যে অনেকগুলা ওই নিউট্রিয়েন্টস সম্পর্কে আসছে শুরুর দিকে, একদম শুরুর দিকে উদ্ভিদ সাহিত্যের শুরুতে। তো ওইগুলার প্রত্যেকটা কাজ করবা, ক্যালসিয়ামের অভাবে কি হয়, লোহের অভাবে কি হয়, জিঙ্কের অভাবে কি হয়, বইতে আছে, বই থেকে ভালো করে পড়ে নিবা। এই টপিক গুলো আসতে পারে, কোন খনিজের অভাবে কি হয় বা কোন খনিজের কাজ কি। ঠিক আছে, এরপর ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন নিচের কোন বাক্যটি সঠিক, মানে ডিও সম্পর্কে কোনটি সঠিক। ঠিক আছে, তো ডিও দেখবা যে তোমার ডিও কাকে বলে আছে, তারপরে ডিও কত থেকে কত থাকা প্রয়োজন, কত থাকলে ভালো, কত থাকলে খারাপ, কত থাকলে দূষিত, এগুলো ডিও, বিওডি, সিওডি তিনটাই পড়তে হবে। ডিও পড়তে হবে, বিওডিও পড়তে হবে, সিওডিও পড়তে হবে, এবং এগুলোর মানে তোমার নর্মাল ভ্যালু কত, কত থাকলে কি বলবো সেটা পড়তে হবে। টিডিএসও পড়তে হবে। ঠিক আছে, টিডিএসও পড়তে হবে, এগুলো নর্মাল ভ্যালু পড়তে হবে, কত থাকলে আমরা দূষিত বলবো, কত থাকলে ভালো বলবো, কত থাকলে খারাপ বলবো, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। এগুলো পরিবেশ রসায়ন থেকে আসছে, রিলেটেড যা যা লাগবে সব বলে দিচ্ছে। কোন এনজাইম লালাগ্রন্থিতে পাওয়া যায়, এই লালাগ্রন্থি বলো, তারপরে লিভার বলো, তারপরে হচ্ছে অগ্নাশয় বলো, কোন গ্রন্থিতে কি রিলিজ হয়, ওই গ্রন্থিতে কি কি এনজাইম থাকে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। যেমন কোন এনজাইম লালাগ্রন্থি থাকে, এটা অবশ্যই টায়ালিন হবে। হ্যাঁ, টায়ালিন হচ্ছে লালাগ্রন্থিতে পাওয়া যায়। এখন আর কি কি আমিষ থাকে সেগুলো পড়বো। আমি তোমাদের কিন্তু এই জৈব অজৈব এগুলো এত গুরুত্ব দিয়ে পড়তে বলি নাই। হ্যাঁ, পড়বা, কিন্তু গুরুত্ব দিতে বলছি হচ্ছে তোমার এই এনজাইম গুলো। তোমাদের মনে আছে পরিপাক শোষণে কারা ক্লাস করছো আমার, তারা জানো তো তোমাদের মনে আছে কি কি পড়তে বলছে এখান থেকে, এক্স্যাক্টলি এই জিনিসগুলো তোমাদের পড়তে বলছে, যারা ক্লাসে ছিল তাদের মনে থাকার কথা। এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নাউন, আবার পার্টস অফ স্পিচ থেকে আসছে, আবার কি থেকে আসছে, পার্টস অফ স্পিচ থেকে আসছে। ঠিক আছে, অল্প কয়টা টপিক দেখো, ইংলিশ তোমরা পড়তে পারো না, এটা সলভ করো, ওইটা সলভ করো, এখানে কোশ্চেন করো, এখানে কোশ্চেন করো, পরীক্ষা তোমাদের আরো হচ্ছে প্যারায় ফেলে দেয়। পরীক্ষা এমন এমন জিনিস সম্পর্কে আসছে যেগুলো হচ্ছে তোমার আসবে না কখনো। আর তোমরা কি করো, প্রিপারেশন না দিয়ে পরীক্ষা দিতে চলে যাও। একটা টপিক তুমি পারো না, সেগুলোর উপর পরীক্ষা 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 করে তোমাদের মাথা খারাপ করে ফেল। আমি এই জিনিসগুলো আমাদের অবশ্যই তোমাদের ক্লিয়ার করবো, গাইডলাইন সেশনগুলোতে আমার অ্যাটেন্ড করবা। তো আমি তোমাদের এই জিনিসগুলো হচ্ছে যে এক্সপ্লেন করবো আসলে কোনটার গুরুত্ব কোথায়, কোনটাকে তুমি কখন গুরুত্ব দিবা,
কোনটাতে কখন প্রায়োরিটি দিতে হবে, এই জিনিসগুলো তোমরা আসলে বুঝো না, না বুঝার কারণে তোমাদের অনেক ভুল হয়ে যায়। ঠিক আছে, না বুঝার কারণে তোমাদের অনেকগুলো ভুল হয়ে যায়, সেই ভুলগুলোর কারণে পস্তাইতে হয়। ওই যে আমি তোমাদের একটা বিশেষ সাইকেলের কথা বললাম, যে আবার একটু রিমাইন্ড করে দিই, এই গাইডলাইন গুলো হচ্ছে তোমাদের আসলে বেশি দরকার। ধরো একটা স্টুডেন্ট কি করছে, ও হচ্ছে যে একটা চ্যাপ্টার পড়ছে, ক্লাস করছে, ক্লাস করে হয়তো ওইটা ভালোভাবে পড়া হয় না, যা যা পড়া দরকার সবকিছু ও জানেও না, কি কি পড়বে ওইটা গাইডলাইনও নাই, ও পড়ছে, পরের দিন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষাতে খারাপ হয়েছে, খারাপ হওয়ার পরে ডিপ্রেশন, ও পারবে না, হতাশ, এরপরে ওই হতাশার কারণে পরের দিনে পড়া পড়তে পারে নাই, আবার পরীক্ষা দিচ্ছে, আবার হচ্ছে যে খারাপ হয়েছে, আবার ওর ডিপ্রেশন, আবার পরের দিন হচ্ছে ডিপ্রেশনের কারণে ভালো করে পড়া হয় নাই, আবার পরীক্ষা দিচ্ছে, এই যে লুপ চলতে থাকে চলতে থাকে চলতে থাকে আপ টু মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আপ টু মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এবং ওই ডিপ্রেশন দিয়ে পরীক্ষাতে পরীক্ষা খারাপ হয়, এখন এখান থেকে বের হইতে পারে না। ঠিক আছে, তো ওর এখানে একটা সলিউশন আমি সবসময় বলে দিই, এটা একটা সলিউশন, এখানে আমি তোমাদের জুড়ে রাখবো না, আবার এটাও বলবো না যে আমার এই কোর্সে এটা সলিউশন আছে, বঙ্গবন্ধু বলে লাভ নেই, যাদের প্রয়োজন তারা আমার সাথে এমনি যোগাযোগ করে এনরোল করবে, এগুলো উল্টাপাল্টা বলে স্টুডেন্ট এনরোল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তা আমি যেটা বলতেছি, এটার ক্লু একটা দিয়ে দিচ্ছি বা একটা সমাধান দিয়ে দিচ্ছি, সেটা কি, তোমার এরকম একদিন খারাপ হয়ে গেলে তুমি একটা ব্রেক না, একটা এক্সাম তুমি হচ্ছে যে অ্যাটেন্ড না করলে কিচ্ছু আসবে যাবে না তোমার, এই অনেক সময় পরীক্ষাগুলো আবার দেওয়া যায় বা অনলাইনে দিয়ে দিবে। ঠিক আছে, তুমি কি করবে, একটা ব্রেক নিবে, ব্রেক নিয়ে তুমি ভালো করে পড়ে আবার পরীক্ষা দিবে। ঠিক আছে, আর হচ্ছে যে তোমাকে তুমি ডিফাইন করবে, ও কোচিং তোমাকে যাতে ডিফাইন না করে দেয়, তুমি আমি আমার মতো হবে, আমি হচ্ছে যে তো আমি তো বলছি কাহিনী, যারা আমার নিয়মিত স্টুডেন্ট তারা জানে যে আমার সময় হচ্ছে যে আমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম, তো ওদের কোশ্চেন কয়েকদিন পরীক্ষা দিচ্ছি, দেখে আমি কম পাচ্ছি, 71 72 এরকম পাচ্ছি, আমার তো মানে আবার কোনো সময় 67 68 এরকম পাচ্ছি, আমার তো মাথা খারাপ, কিরে এত কম পাইলে তো হবে না, আমার তো আরো বেশি পাইতে হবে। তো এখন হচ্ছে যে আমি বলতেছি যে ওদের কোশ্চেনই ভালো না, অ্যাকচুয়ালি ওরা উল্টাপাল্টা কিছু কোশ্চেন করতো, উল্টাপাল্টা আমি স্টুডেন্ট হিসেবে কিভাবে বুঝছেন, তো কারণ হচ্ছে আমার আগের প্রিভিয়াস 20-25 বছর কোশ্চেন সলভ করা ছিল, আমি জানতাম অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষা কি কোশ্চেন আসে। তো এর জন্য হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ওদের পরীক্ষা দিব না, ওদের কোশ্চেন মান ভালো না, তো আমি পরীক্ষা দিই নাই, শেষ, কি হয়েছে, কিছুই হয়নি। বুঝছো আমার কথা, কারণ হচ্ছে দিন দিন ওরা আমাকে আরো ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, উল্টাপাল্টা কোশ্চেন, কি কোশ্চেন করে এগুলো আমি পারিও না কিছু, আমার মাথা খারাপ হয়ে যায় দিন দিন, কিরে আমি তো পারতেছি না। তা আমার মনকে নেগেটিভ কথা বলা দরকার নেই, আমি পজিটিভ থাকবো যে না আমি পারবো, আমি জানি কি কি আসবে, এই জিনিসগুলো জানার জন্য কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, এবার আসো, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, তাহলে হচ্ছে নাউন কোনটা নয় সেটা আমাদের জানতে হবে। এখন দেখো এখানে সফটলি আছে, সফটের সাথে এলয় বসে এটাকে মডিফাই করছে, তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা নাউন নয়। হ্যাঁ, সফটনেস হচ্ছে নাউন। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস, ত্বকের মাধ্যমে না, এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায় থেকে আসছে। তো প্রথম অধ্যায় প্রত্যেকটা পর্ব যেগুলো আছে, প্রত্যেকটা পর্বের ইউনিক কি আছে পড়বা, ইউনিক বিশেষ কি, তোমাদের বারবার এই জিনিসগুলো বলতেছি মাথায় সেট করে ফেলার জন্য। কোয়ানোসাইট পরিফেরা ছাড়া আর কোথাও আমাকে দেখাইতে পারবে না, রেডুলা অন্য কোথাও দেখাইতে পারবে না, শিখাকোষ দেখাইতে পারবে না, তোমার হচ্ছে যে আত্রফোড়া ছাড়া অন্য কোথাও। ঠিক আছে, নিডোসাইট, নিডোসাইট হচ্ছে নিডারিয়া ছাড়া অন্য কোথাও দেখাইতে পারবে না। তারপরে নলের ভিতরে নল, ঠিক আছে, এগুলা এক জায়গায় ছাড়া অন্য কোথাও দেখাইতে পারবে না। তারপরে পানি সংবহনতন্ত্র আছে, এটা স্পেসিফিক একটা পড়বে, এরকম করে তোমার স্পেসিফিক যে ইউনিক জিনিসগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। সেকেন্ড কাজ হচ্ছে এদের চরম অঙ্গ কি, শ্বসন অঙ্গ কি, এদের প্রতিসাম্যতা কিরকম, এই জিনিসগুলো পড়তে হবে তোমাকে, এবং হচ্ছে যে লার্ভা দশা কিরকম এগুলো পড়তে হবে, এবং কমন কমন কিছু এক্সাম্পল পড়তে হবে, কেঁচো কোন পর্বের, তারপরে তোমার হচ্ছে জোঁক কোন পর্বের, তারপরে তোমার হচ্ছে যে ওই যে তারা মাছ কোন পর্বের, স্পঞ্জ কোন পর্বের, মাছি কোন পর্বের। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। আসুন, তাহলে এটা গেল, কি কি পড়তে হবে না পড়তে হবে সব বলে দিয়েছি। এবার সামনে আসো, কোন ধরনের আলো পত্ররন্ধ্র খোলা ত্বরণ নিতে হয়, এটা হচ্ছে একদম বইয়ের একটা লাইন নীল আলোতে, তাহলে হচ্ছে পত্ররন্ধ্র কখন খোলে কখন বন্ধ হয়, এটা অনেকগুলো তত্ত্ব আছে, এগুলো পড়বা, এবং হচ্ছে যে তোমার প্রসাধনের গুরুত্ব পড়বা। এরপর আসো প্রজাপতি, প্রজাপতির প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা থেকে ঘুরে ফিরে প্রায় কোশ্চেন আসে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যায়, অরীয় প্রতিসাম্য কোথায় দেখা যায়, দ্বিঅরীয় প্রতিসাম্য কোথায় দেখা যায়, অপ্রতিসাম্য কোথায়। তো প্রতিসাম্যতার সবকিছু ভালো করে পড়ে ফেলবা। এর সাথে আমি তোমাদের এক্সট্রা আরেকটা বলে দিচ্ছি, সেটা কি, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইসিলোমেট, এগুলো এক্সাম্পল ভালো করে পড়বে। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ প্রেজ, ইনকারেক্ট ইউজ অফ প্রেজ, কোথায় ইনকারেক্ট ইউজ করা হয়েছে। তো আমরা এখানে দেখবো
এখানে তোমার হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এক্সপ্লেনেশন আছে, আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না। তোমাদের হচ্ছে যে প্রেস ইডিয়মস এন্ড প্রেস ইয়ে করে পড়তে হবে, ইডিয়মস এন্ড প্রেসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, যেমন পুল আউট অল স্টপস, এটা হচ্ছে সর্বোত্তম চেষ্টা করা, কিন্তু এটা হচ্ছে যে নো অন দ্য নাও that the construction is almost finished, you can pull out all stops and take it easy। তাহলে হচ্ছে যে যেহেতু অলমোস্ট ফিনিশ, তাহলে এখন সর্বোত্তম চেষ্টা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, এটাই আর কি। তো এটা এক্সপ্লেনেশন লাগবে না, জাস্ট হচ্ছে আমরা অ্যানালাইসিস, যেহেতু মানে ইডিয়মস এন্ড ফ্রেজ পড়া লাগবে, তোমরা ফ্রেজ ক্লজ এগুলো পড়তে হবে। এবার সাইকাস কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশম ব্যবহৃত? আমি তোমাদের গত ক্লাসেও বলছিলাম যে তোমরা অবশ্যই হচ্ছে যে বিভিন্ন জিনিসের গুরুত্ব পড়বা, এবং আমি বলছি আমার টিচারের কথা আবারও বলতেছি, আমার টিচার বলছে যে বায়োলজির ক্ষেত্রে সবকিছুর গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সারাংশের গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, শ্বসনের গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, টিস্যু কালচারের গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে তোমার নগ্ন বীজ উদ্ভিদ যেগুলো আছে, যেমন সাইকাস, এগুলো গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার আবৃত্তি বীজের মধ্যে আছে মালবেশি, প্রবাসী, এগুলো গুরুত্ব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই পরীক্ষার জন্য এই গুরুত্বগুলো ভালো করে পড়ে ফেলবে, প্রোটিনের গুরুত্ব, আমিষের গুরুত্ব, গুলো ব্যবহার, এগুলো পড়ে ফেলবে। এখানে মধ্যে তোমার এই যে গুরুত্বপূর্ণ সাইকাসের মধ্যে এগুলো কিন্তু আছে। এই সাইকাস তোমার হচ্ছে যে সার্কিয়ালিসের কচি পাতা, পাকিস্তানি পিরামিড চন্দ্রগুলো, শুধু এখানে চন্দ্রগুলো তাহলে সাইকাস সার্কিয়ালিস হবে। সাইকাস ব্যাকটেরিয়াটা কচি পাতা সবজি হিসেবে খাওয়া হয়, সাইকাস ইগুলোটা বীজ খাদ্য হিসেবে খাওয়া যায়। হাসান স্যার বইতে সুন্দরভাবে আছে। বাংলাদেশের প্রথম পতাকা কখন উত্তোলন করা? 2 মার্চ 1971। তারপর হচ্ছে জাতিসংগীত গাওয়ার সাথে সাথে প্রথম কখন উত্তোলন করা, কে প্রথম উত্তোলন করছেন, কোথায় উত্তোলন করা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের লাগবে। হ্যাঁ, প্রথম পতাকা উত্তোলন কখন হয়েছে, প্রথম জাতিসংগীত কখন গাওয়া হয়েছে, জাতিসংগীতের সবকিছু, কত চরণ গাওয়া হয়, কি গাওয়া হয়, সুরকার কে, গীতিকার কে, এরকম। রক্তে অক্সিজেনের মাত্রা হৃদস্পন্দনের পরিপাক যন্ত্রের নাম কি? অক্সিজেন মাত্রা এবং হৃদস্পন্দন, হৃদস্পন্দনের জন্য হচ্ছে যে পালস দেখতে হবে, আর হচ্ছে যে অক্সিজেন মাত্রা হচ্ছে অক্সিমিটার, মানে পালস অক্সিমিটার একসাথে। তাহলে ব্যারোমিটার দিয়ে বায়ুচাপ, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা, স্পিগমোমিটার দিয়ে রক্তচাপ, এগুলো প্রত্যেকটাই জেনে ফেললাম। এগুলো আছে, এগুলো হচ্ছে রক্তের চ্যাপ্টার থেকে আসছে, রক্তের চ্যাপ্টারের জিনিসগুলো আছে, যন্ত্রগুলো কোনটার ইউজ কি সেটা। এই দেখো আবার ওই যে তোমাদের বললাম মৌলিক বল থেকে আরেকটা কোশ্চেন আসছে, 1 বছরের মধ্যে 2টা কোশ্চেন মৌলিক বল থেকে। মানে তুমি কোনো রিসেন্টলি আসলে পাবা না যেখানে হচ্ছে মৌলিক বলের ওই 4টা থেকে কোশ্চেন আসে নাই, পাবাই না, এটা পাওয়াই টাফ, বুঝছো। এখন দেখো দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কে, কোনটা? বিটা ক্ষয়, ওইটা ওই মৌলিক বলের ওইখানে আছে। কোন বল কিভাবে সৃষ্টি হয়, কোন বলের কাজ কি, কোন বলের বাহক কণা কি, কোন বলের বিস্তৃতি কতটুকু, পাল্লা কতটুকু, কোন বলের আপেক্ষিক সফলতা কতটুকু, সব আছে। আচ্ছা, তোমাদের ক্ষত নিরাময়ের জন্য কোনটা অপরিহার্য? ক্ষত নিরাময়ের জন্য হচ্ছে মাইটোসিস, মাইটোসিসের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়ে যায়। এটাও কোন জায়গা থেকে আসছে? মাইটোসিসের গুরুত্ব থেকে। একটু আগে বলছি বায়োলজির ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ। মাইটোসিসের গুরুত্বের মধ্যে তুমি এই লাইন পাবা, দরকার হলে খুঁজে দেখিও, হাসান স্যারের বইতে খুঁজে দেখিও। তাহলে মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, মাইটোসিসের ধাপগুলো পড়তে হবে। মাতৃদুগ্ধ কোন ধরনের হিমোগ্লোবিন আছে? আমি তোমাদের বললাম প্রতিরক্ষা থেকে 3টা জিনিস গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষার স্তরগুলা, অ্যান্টিবডি গুলা, এবং হচ্ছে ভ্যাকসিন, এগুলো থেকে ঘুরে ফিরে প্রায় কোশ্চেন আসে। তো এখান থেকে একটা কোশ্চেন আসছে, মাতৃদুগ্ধ কোন ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায়? এটা হচ্ছে হিমোগ্লোবিন এ। হিমোগ্লোবিন এম হচ্ছে প্রাইমারি ইনফেকশনের সাহায্য দেয়, এটা অ্যালার্জির সাথে জড়িত। হ্যাঁ, এই জিনিসগুলো। এরপর আসলে কোনটা অধিক সমযোজী? এটা হচ্ছে যে তোমার চার্জের উপর ভিত্তি করবে, নির্ভর করবে, আর হচ্ছে সাইজ। এখন এখানে তোমার হচ্ছে চার্জ দুইটার হচ্ছে যে সমান, এটারও এখানে আমরা হচ্ছে মেনলি সবগুলোর সাথে যেহেতু ক্লোরিন আছে, আমরা ক্যাটায়ন খেয়াল করবো। ক্যাটায়ন এটাও 2+, এটাও 2+, এটা 3+, এটা 3+, তাহলে 3+ গুলো অধিক সমযোজী হবে, কারণ ওদের পোলারায়ন বেশি হবে। চার্জ যার বেশি, পোলারায়ন বেশি, পোলারায়ন যার বেশি সেটা অধিক সমযোজীর মতো আচরণ করবে। এখন চার্জ যেহেতু ওদের সমান, তাহলে আমরা চিন্তা করবো ক্যাটায়নের আকার যত ছোট, পোলারায়ন তত বেশি। এটার আকার সবচেয়ে ছোট, তাই মানে এই দুইটার মধ্যে অ্যালুমিনিয়ামের আকার ছোট, তাই এটা পোলারায়ন বেশি, তাই এটা অধিক সমযোজী হবে। উত্তর হবে এটা। একটা এক্সপ্লেন করলাম আর কি, এগুলো হচ্ছে তোমার ওই আমরা পড়াবো মনোপর্যায়িত ধর্ম পড়াইতে গিয়ে পড়াবো এই জিনিসগুলো, ফাজানের পোলারায়ন, নীতি টিতি সবকিছু একদম বেসিক থেকে পড়াবো। যারা একদম কিছু পারে না তারাও করবা ক্লাস করে। এম এ হান্নান প্রথমবার কোথা থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন? হ্যাঁ, চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। এটা নিয়ে কনফিউশন আছে, এটা হচ্ছে কেউ বলে আগ্রাবাদস্থ বেতারকেন্দ্র থেকে, আর কেউ বলে কালিয়াঘাট বেতারকেন্দ্র থেকে। তো এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে তোমার আগ্রাবাদস্থ বেতারকেন্দ্র আর কি, এটা।
তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ঘোষণাপত্র কে পাঠ করেন, কোথায় পাঠ করেন, চরমপত্র কে পাঠ করতেন, তারপর হচ্ছে যে আমাদের এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় ছিল, এটার নাম আবার কখন চেঞ্জ করা হয়েছে, কোথায় স্থানান্তর করা হয়েছে, এই জিনিসগুলো পড়তে হবে আর কি। এগুলো আছে, এগুলো আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে পড়বো তখন এই জিনিসগুলো সব ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তোমরা পড়ে ফেলবে এই টপিকগুলো। মানবদেহ কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়? এটা হচ্ছে যকৃৎ। যকৃতে প্রচুর পরিমাণ রক্ত প্রবাহিত, এটাকে রিজার্ভারও বলা হয়। তো তুমি যকৃতে প্রায় 1515 সেন্টিমিটার বা 1.5 লিটার রক্ত তোমার হচ্ছে যে জমা থাকে, বেশি প্রবাহিত হয় আর কি। হ্যাঁ, এটা তো এই ছিল আজকের ক্লাসের অ্যানালাইসিস। তোমাদের তোমরা হচ্ছে যে অ্যানালাইসিসটা দেখবা, যে যে টপিকগুলো বলছি সেগুলো প্র্যাকটিস করবা। আর কালকে আবার তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণের সেকেন্ড ক্লাস। সমন্বয় নিয়ন্ত্রণের হচ্ছে যে আজকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষা দিয়ে ফেলবা। আর হচ্ছে যে যারা নোট করে নাই তারা রেকর্ড ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, রেকর্ড দেখে নোট করে ফেলবা। আর যারা গত ক্লাসে ছিল না লাইভে তারাও রেকর্ড দেখে নিবা। আর ক্লাসে অবশ্যই থাকবে, ক্লাস আবার ইনশাআল্লাহ 9:30টাতেই হবে। আর হচ্ছে যে যাদের হচ্ছে যে আমাদের কোর্সের ব্যাপারে, আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে সেটার ব্যাপারে জানার ইচ্ছা আছে বিস্তারিত, তারা আর প্লাস হচ্ছে কোনো পরামর্শের জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারে। এটাতে হোয়াটসঅ্যাপও আছে, টেলিগ্রামও আছে। যে কোনো পরামর্শ প্লাস হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে জানতে চাইলে তোমরা এই নাম্বারে আমাকে নক দিতে পারো, ঠিক আছে? আমি ফ্রি হয়ে তোমাদের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তির ব্যাপারে, প্লাস হচ্ছে যে কোনো পরামর্শের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ। ওকে, আল্লাহ হাফিজ।